কেমব্রিজের প্রশ্নগুলো আসলে পুরনো প্রশ্ন আর কি, পুরনো প্রশ্নের ডাইরেক্ট পুরনো অরিজিনাল প্রশ্ন অথবা ওই কেমব্রিজ ইউনিভার্সিটির বানানো প্রশ্নের স্যাম্পল। সো ইট রিজেম্বলস দ্য অরিজিনাল টেস্ট। অরিজিনাল টেস্টগুলো যেরকম হয় সেরকম। যেমন এখানে দেখেন সেকশন 1 কোয়েশ্চেন 1 to 10, তার মানে ইন সেকশন 1 দেয়ার আর 10 কোয়েশ্চেন্স। কোন ধরনের থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই, জেনারেলি নোট কমপ্লিশন, গ্যাপ ফিল টাস্ক এগুলাই থাকে সেকশন 1-এ সাধারণত। বাট কোয়েশ্চেন প্যাটার্নের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আমরা কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ মানে কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজই শিখবো, এটাই হচ্ছে শেখার সবচেয়ে ভালো উপায়। তাহলে আমরা শুনবো, টেপ শুনবো, আর এই যে এগুলো পূরণ করব, এই হচ্ছে আমাদের পদ্ধতি 10। এরপর এরপর আসছে সেকশন 2। তবে হ্যাঁ, এইটুকু জেনে রাখতে পারেন যে কিছু জিনিস ফিক্সড আছে। যেমন সেকশন 1-এ সবসময় দুইজন কথা বলবে, এই জন্য সেকশন 1-এর নাম হচ্ছে ডায়ালগ। ডায়ালগ মিনস দুইজনের কথা। আমরা যে কোনো বক্তব্যকেই ডায়ালগ বলি, আসলে কথাটা ভুল। ডাই মানে টু, ডাই থেকে আসছে ডায়া, এই জন্য ডায়ালগ মানে হচ্ছে মানে টক্স বিটুইন টু পিপল অনলি। হ্যাঁ, একাও না, তিনজনও না, দুইজনের কথাকে বলে ডায়ালগ। তো সেকশন 1-এ সবসময় দুইজন কথা বলবে। কজন? দুইজন। ডায়ালগ কি কি ধরনের কথাবার্তা হবে? ডেইলি লাইফ কথাবার্তা। যেমন এখানে একটা ফর্ম ফিল আপ নিয়ে হয়তো ফোনে কথা হচ্ছে, দুইজনের নাম জানতে চাচ্ছে, ঠিকানা জানতে চাচ্ছে। তারপরে হয়তো দেখা গেল যে আপনি রেস্টুরেন্ট বুকিং দিবেন, ওভার ফোন কথা হচ্ছে। হ্যাঁ, তো এরকম ডেইলি লাইফ সিচুয়েশন। তাহলে দুইটা জিনিস ফিক্সড সেকশন 1-এর জন্য, একটা হচ্ছে নাম্বার অফ পিপল 2, আর আরেকটা হচ্ছে ডেইলি লাইফ সিচুয়েশন। এখন আপনার যখন আপনি সেকশন 1 করবেন, আপনি যেই কথাই শুনেন না কেন ডেইলি লাইফ সিচুয়েশনই হবে। অর্থাৎ সেকশন 1 টু সেকশন 1 মানে টেস্ট টু টেস্ট ভ্যারি করবে, কিন্তু সবসময় ডেইলি লাইফ সিচুয়েশনের উপরেই, আর সবসময় দুজনই কথা বলবে, এর কোনো ব্যতিক্রম ঘটবে না। সেকশন 2 দেখেন, সেকশন 2 এখানে এক ধরনের প্রশ্ন আছে, 11 থেকে 12, 13, 14। দেখি তো আর ধরনের প্রশ্ন আছে কিনা। আরো আছে, সেকশন 2 চলছে এখনো। সেকশন 2 উপরে লেখা ছিল এই যে দেখেন 11 থেকে 20, সেকশন 2 কোয়েশ্চেন্স 11 to 20। তাহলে আবার 10টা প্রশ্ন, আবার 10টা প্রশ্ন, কিন্তু কয়েক ধরনের প্রশ্ন। যেমন 11, 12, 13, 14 এক ধরনের প্রশ্ন, আবার এখানে 15 থেকে 20 আরেক ধরনের প্রশ্ন। এই যে ম্যাচিং, ম্যাচিং এটা ক্লাসিফিকেশন বলে, ওগুলো শিখবো আস্তে আস্তে আমরা 20 পর্যন্ত। তাহলে আমরা শুনবো আর এখানে এখানে উত্তর দেবো। তারপরে সেকশন 3, আচ্ছা সেকশন 2 তে কয়জন কথা বলবে? সেকশন 2 তে সবসময় একজন কথা বলবে। সেকশন 2 তে সবসময় একজন কথা বলবে, দেয়ারফর ইটস এ মোনোলগ। ইটস এ মোনোলগ। মোনো মানে এক। তাহলে সেকশন 1-এ দুইজন, এই জন্য ডায়ালগ এবং ডেইলি লাইফ সিচুয়েশন। সেকশন 2 তে হচ্ছে মোনোলগ। মোনোলগ এটা হচ্ছে রেগুলার ফর্মাল সিচুয়েশন। রেগুলার ফর্মাল সিচুয়েশন। রেগুলার ফর্মাল বলতে কি বোঝায়? যেমন একটা কোম্পানিতে একজন ম্যানেজার কথা বলছে, একটা ট্যুরে একজন ট্যুরিস্ট গাইড কথা বলছে, একজন নিউজ প্রেজেন্টার খবর পড়ছে। তাহলে এগুলো হচ্ছে রেগুলার, মানে ওই ডেইলি লাইফের মতোই, বাট সেকশন 1-এর ডেইলি লাইফটা ছিল একটু ইনফর্মাল আর সেমি ফর্মাল, আর এটা হচ্ছে রেগুলার বা ডেইলি লাইফ ফর্মাল, ফর্মাল টক। তাহলে বোঝা গেছে কিনা? সেকশন 2-তে একজন কথা বলবে এবং রেগুলার ফর্মাল টক, রেগুলার ফর্মাল টক। সেকশন 3 21 থেকে 30 আবার 10টা প্রশ্ন। এখানে যে এমসিকিউ থাকবে সবসময় এমন কোনো কথা নাই, এই টেস্টটাতে এমসিকিউ আছে। এখানে সেকশন 3-তে একটা ম্যাচিংও হতে পারে বা অন্য ধরনের প্রশ্ন হতে পারে। কি ধরনের প্রশ্ন কোন সেকশনে থাকবে এটিকে নিশ্চিত করা যাবে না, এটিকে নিশ্চিত করা যাবে না। তবে কিনা এটা আমি বলে দিতে পারি ফ্রম মাই এক্সপেরিয়েন্স, যে সেকশন 1 আর সেকশন 4 সবসময় গ্যাপ ফিল টাস্ক জাতীয়, শূন্যস্থান পূরণ জাতীয়ই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মোর দেন 90% কেসে সেকশন 1 আর 4 শূন্যস্থান পূরণ জাতীয় থাকে, আর 2 আর 3 বাকি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে মিলায় ঝেলায়। তাহলে এখানে এমসিকিউ আছে, শুনতে শুনতে উত্তর দিতে হবে। আরেক ধরনের প্রশ্ন আছে সেকশন 3-তে, এই যে আরেকটা ম্যাচিং আছে 30 পর্যন্ত। সেকশন 4, আচ্ছা সেকশন 3-তে কি জাতীয় কথাবার্তা? সেকশন 3-তে কথা বলবে দুইজন বলতে পারে, তিনজন বলতে পারে, চারজন বলতে পারে। 2 to 4, দুইজনও হতে পারে, তিনজনও হতে পারে, চারজনও হতে পারে। তাহলে কেমব্রিজ ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী 2 to 4, কিন্তু জেনারেলি দুইজন বা তিনজনের বেশি আমি পাইনি, মানে খুবই কম। জেনারেলি 2 to 4
এটা হচ্ছে থিওরিটিক্যালি, বাট জেনারেলি 2 থেকে 3 জন কথা বলি। টপিক কি? টপিক হচ্ছে একাডেমিক টপিক, একাডেমিক, একাডেমিক অ্যান্ড এডুকেশনাল। দেখেন এখানে, এটা একটা একাডেমিক, যেমন সিটি ইজ বিল্ড বাই দি সি, এটা ওরা একটা অ্যাসাইনমেন্ট করবে, 2 জন ছাত্র, তারা কথা বলবে, এই যে অ্যাসাইনমেন্ট, একাডেমিক টপিক, একাডেমিক অ্যান্ড এডুকেশনাল। এখানে তো বলাই আছে, হোয়াট ডিসিশন ডু দ্য স্টুডেন্টস মেক অ্যাবাউট ইচ অফ দি ফলোইং পার্টস অফ দেয়ার প্রেজেন্টেশন। স্টুডেন্টদের প্রেজেন্টেশন নিয়ে কথা হবে। তাহলে একাডেমিক অ্যান্ড এডুকেশনাল, এটা কিন্তু ফিক্সড, বাট কথাটা আপনার অন্য টেস্টে ভ্যারি করবে, টপিকটা ভ্যারি করবে, বাট টপিকের টাইপটা একই থাকবে, একাডেমিক অ্যান্ড এডুকেশনাল। কজন? 2 থেকে 4 জন, ব্র্যাকেটে বা স্টার মার্ক দিয়ে 2-3 জনের বেশি সাধারণত হয় না। সেকশন 4, সেকশন 4 এর একটা বিষয় খেয়াল করার জন্য আমি একটু ছোট করে দিই এটাকে, যাতে একবারে দেখা যায়। দেখেন 31 থেকে 40 একটা না একটা টপিকের উপরে। 31 থেকে 40, যেমন সেকশন 2 তে আমরা দেখেছি দুই দুই ধরনের বা 3 ধরনের প্রশ্ন ছিল, একটা টপিককেই ভাগ ভাগ করে ওইভাবে করেছে, বাট এখানে এক টানা দেখেন 31 থেকে 40 সব গ্যাপ ফিল টাস্ক, একটা টপিকের উপরে, একটা টপিকের উপরে এক টানা বক্তব্য। তাহলে সেকশন 4টা ফলো করা একটু কঠিন হয়ে যায়, কারণ এক টানা বক্তব্য দেয় তো, 10টা প্রশ্ন, কম না। এই 10টার জন্য আপনার মিনিমাম 3-4 ব্যান্ড স্কোর, মানে মানে আপ হবে অথবা অথবা লস হবে। নিয়ম হচ্ছে, ও আচ্ছা, এখানে কয়জন? এখানে আবার একজন। আচ্ছা লিখেন তো দেখি, মনে আছে কিনা, না দেখে বলতে পারবে কিনা। একজন আর কোন সেকশনে ছিল? কত নাম্বার সেকশনে একজন ছিল? মনোলগ 2, ভেরি গুড। সো সেকশন 1 ডায়ালগ 2 জন, সেকশন 2 মনোলগ, সেকশন 3 2 থেকে 4 জন, সাধারণত 2-3 জন, সেকশন 4 অ্যাগেইন মনোলগ। কিন্তু সেকশন 4 এর টপিকটা কি হবে? সেকশন 4 এর টপিকটা হবে প্রফেশনাল অর ক্লাসিফাইড টপিক। তাহলে সেকশন 4 এ হচ্ছে, লিখে রাখেন সবাই, সেকশন 4 এ হচ্ছে প্রফেশনাল অর ক্লাসিফাইড টপিক, প্রফেশনাল অর ক্লাসিফাইড টপিক। প্রফেশনাল অর ক্লাসিফাইড টপিক বলতে কি বোঝায়? অর্থাৎ আমাদের এই একাডেমিক এবং এডুকেশনাল লেখাপড়ার পরেও কিছু লেখাপড়া থাকে না, যেমন ধরেন সাইবার সিকিউরিটির উপরে কেউ চাকরি, মানে সাইবার সিকিউরিটি নিয়ে কেউ কাজ করে, তাহলে এটা হচ্ছে প্রফেশনাল। ধরেন কেউ ফরেস্ট বিভাগে কাজ করে, এটা হলো প্রফেশনাল। কেউ হচ্ছে কি আপনার উদ্ভিদ তত্ত্ব বিভাগে কাজ করে, এটা প্রফেশনাল। কেউ বিজনেস সেক্টরে কাজ করে, এটা প্রফেশনাল। তাহলে প্রফেশনাল অর ক্লাসিফাইড টপিক, আশা করি বোঝা গেছে। সেকশন 4, রাইট। সো সেকশন 4 হচ্ছে প্রফেশনাল অর ক্লাসিফাইড টপিক। আচ্ছা, তাহলে আমরা সবাই টপিকের টাইপ বুঝতে পেরেছি। এখন আমরা একটা কাজ করব, এটা হচ্ছে, আমি তো যেভাবে শিখাই আপনারা ফলো করেছেন, যে প্রত্যেকটা জিনিস কিভাবে মানে আমি একেবারে মেন্টাল প্রিপারেশন থেকে শুরু করে কিভাবে আমি টেকনিক গুলো অ্যাপ্লাই করব, মনের ভেতরে ঢোকানোর, মানে মনের ভেতরে ঢুকে শেখানোর চেষ্টা করি। সো আমরা যেভাবে করতাম আসলে, বা যেভাবে করা, মানে যেভাবে স্কিল ছাড়া করি, আগে সেইটা একটু করব আমরা, হ্যাঁ, আগে একটু সেইটা করব। তার মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি যে আগে ডিফিকাল্টি লেভেলটা না বুঝলে স্কিলের মানে বোঝা যায় না। ঠিক আছে, তো আমি এখন কি করব, আমি এখন সাউন্ড, মানে যে টেপ বাজাবো, সবাই এইটা দেখবেন, প্রশ্নটাকে বড় করে দিচ্ছি আমি, আর সবাই খাতা কলম নেন সামনে, খাতা কলম নিয়ে 31 থেকে 40 উপর থেকে নিচে লিখে ফেলেন। খাতার উপরে 31 থেকে 40, 31 নিচে 32, মানে সাইডে যাতে জায়গা থাকে, 31 নিচে 32, তারপরে 33 34 35 36 37 38 39 40, চার মানে 40 পর্যন্ত 31 থেকে 40 নাম্বারিং করে ফেলেন উপর থেকে নিচে। আপনার কাজ হবে, আপনি টেপ শুনবেন, প্রশ্নের দিকে তাকায় থাকবেন, টেপ শুনবেন, এবং উত্তরটা যত নাম্বার তত নাম্বারের পাশে লিখবেন। উত্তর কখনো লিসেনিং এ 3 ওয়ার্ডের বেশি হয় না, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ড, অর নাম্বারস, অর কম্বিনেশন অফ ওয়ার্ড এন্ড নাম্বারস। ঠিক আছে, উত্তর কখনো 3 ওয়ার্ডের বেশি হয় না। কাজেই প্রশ্নের দিকে তাকাবো, টেপটা শুনবো, এবং আমি তার পাশে উত্তর লিখবো। তাহলে প্রথমে আমি স্কিল ছাড়া, মানে আমি কোনো ইনস্ট্রাকশন দেবো না, আগে জাস্ট হ্যাভ দি এক্সপেরিয়েন্স, যে কেমন লাগে বিষয়টা আর কি। হ্যাঁ, ডিফিকাল্টিটা কোথায়, ডিফিকাল্টি কোথায় বুঝতে পারলে আপনার কি হবে, তখন আপনি স্কিলটা অ্যাপ্লাই করলে আপনার ইজি মনে হবে। টেপে চলে যাব, আমি টেপ দিচ্ছি।
যথেষ্ট, মানে যতটুকু সাউন্ড সর্বোচ্চ দেওয়া যায় এটাই দেব আমি। লেটস সি সাউন্ড কি আছে আমার এখানে, 100% আছে। আমার মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে দিচ্ছি আমি। Producing enough energy to meet our needs has become a serious problem. Demand is rising rapidly because of the world's increasing population and expanding industry. Burning fossil fuels like gas, coal, and oil seriously damages the environment, and they'll eventually run out. For a number of years now, scientists have been working out how we can derive energy from renewable sources, such as the sun and wind, without causing pollution. Today, I'll outline marine renewable energy, also called ocean energy, which harnesses the movement of the oceans. Marine renewable energy can be divided into three main categories: wave energy, tidal energy, and ocean thermal energy conversion. And I'll say a few words about each one. First, wave energy. Numerous devices have been invented to harvest wave energy, with names such as Wave Dragon, the Penguin, and Mighty Whale. And research is going on to try and come up with a really efficient method. This form of energy has plenty of potential, as the source is constant, and there's no danger of waves coming to a standstill. Electricity can be generated using onshore systems, using a reservoir, or offshore systems. But the problem with ocean waves is that they're erratic, with the wind making them travel in every direction. This adds to the difficulty of creating efficient technology. Ideally, all the waves would travel smoothly and regularly along the same straight line. Another drawback is that sand and other sediment on the ocean floor might be stopped from flowing normally, which can lead to environmental problems. The second category of marine energy that I'll mention is tidal energy. One major advantage of using the tide rather than waves as a source of energy is that it's predictable. We know the exact times of high and low tides for years to come. For tidal energy to be effective, the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This will be an area of water within a bay at Swansea, sheltered by a U-shaped breakwater or dam built out from the coast. The breakwater will contain 16 hydro turbines, and as the tide rises, water rushes through the breakwater, activating the turbines, which turn a generator to produce electricity. Then, for 3 hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon than in the open sea. Then, in order to release the stored water, gates in the breakwater are opened. It pours powerfully out of the lagoon, driving the turbines in the breakwater in the opposite direction and again generating thousands of megawatts of electricity. As there are 2 high tides a day, this lagoon scheme would generate electricity 4 times a day, every day, for a total of around 14 hours, 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. The turbines are operated without the need for fuel, so it doesn't create any greenhouse gas emissions, and very little maintenance is needed. It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 jobs, a big boost to the local economy. On the other hand,
There are fears that lagoons might harm both fish and birds, for example, by disturbing migration patterns and causing a buildup of silt, affecting local ecosystems. There are other forms of... উত্তর চলে গেছে, শেষ। 31 থেকে 40 উত্তর শেষ। এখন একটু লিখবেন, হাউ ওয়াজ দেয়ার এক্সপেরিয়েন্স, গুড, ব্যাড, মোটামুটি। আচ্ছা, ব্যাডের সংখ্যাই বেশি, অনেকেরই গুড, অনেকেরই মোটামুটি বেশ ভালো, নট সো গুড। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ফিডব্যাক বন্ধ। আচ্ছা, ফিডব্যাক বন্ধ। আচ্ছা, আর আর ফিডব্যাক লাগবে না। একজন লিখেছে দেরিতে ঢুকেছি তাই কিছুই বুঝিনি। আসলে এটা না বুঝার জন্যই দিছি, ঠিক আছে। গুড নিউজ হচ্ছে এটা না বুঝার জন্যই দিছি, ঠিক আছে। তো এটা হচ্ছে গুড নিউজ। আমরা কেমনে বুঝবো এইটা যাতে এখন বুঝতে পারি, এর জন্য আগে না বুঝার জন্য দিছি, ঠিক আছে। তো কাজেই ওই স্কিল না থাকলে, সিস্টেম না থাকলে, টেকনিক না থাকলে তখন এরকমই লাগবে। এবং ওই যে মানুষ বলে না, প্র্যাকটিস করো, বিবিসি শোনো, মুভি দেখো, বিশ্বাস করেন এটা ইন মাই অপিনিয়ন পুরাটাই ভুয়া কথা, পুরাটাই ফাও কথা। আপনি যা আছেন আপনি তাই থাকবেন। আপনি 2 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন? এই বিবিসি দেখলে আর বসে বসে এটা শুনলে? আপনি যদি এমন কিছু পান যেটা দিয়ে আপনার আগের চেয়ে আপনার একটু উন্নতি হবে, সেই কাজটা করতে হবে, তাই না? এখানে দেখেন অনেকেই বলছে কিচ্ছু বুঝি নাই, আবার অনেকে বলছে মোটামুটি, অনেকে বলছে ভেরি ব্যাড। এবং খালি ব্যাডের সংখ্যা অনেক বেশি, সবচেয়ে বেশি, মোর দেন 50%, 60% হচ্ছে গিয়ে ব্যাড। আবার অনেকে বলছেন যে 2-3টা মিস করছি। সো কাজে এখানে তো মানে বিভিন্ন রকমের স্ট্রেংথের মানুষ আছে। এখন সবার জন্য আমি কিভাবে লিসেনিং টেস্ট আসলে অ্যাপিয়ার করতে হয় এটা শেখাবো। যাদের ভালো আছে তাদের আরো ভালো হবে, যারা কিছুই বোঝেন নাই তারা মোটামুটি বুঝবেন। মানে মোটামুটি বুঝবেন মানে কি, কথা বোঝার দরকার নাই, মোটামুটি উত্তর করতে পারবেন। মনে রাখবেন, লিসেনিং এ সব কথা বোঝা আর উত্তর করা দুইটা কোয়াইট ডিফারেন্ট থিং, দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট থিং। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে লিসেনিংটা কিভাবে করতে হয়। যেমন ধরেন এইটা আমরা করছি, সেকশন 4 কঠিন বলে আমি আগে এটা ধরেছি। আমরা আজকে শিখবো কিভাবে শূন্যস্থান পূরণ লিসেনিং করতে হয়। কি শিখবো? গ্যাপ ফিল টাস্ক লিসেনিং, ঠিক আছে। গ্যাপ ফিল টাস্ক লিসেনিং। প্রতিটা টাইপের প্রশ্নের জন্য আলাদা আলাদা স্কিল দরকার, প্রতিটা টাইপের প্রশ্নের জন্য। লিসেনিং ইজ নট এ জেনারেল স্কিল। লিসেনিং যদি জেনারেল স্কিল হয় তাহলে এটা এরকম হবে যে আপনাকে একটা খবর অথবা বিবিসি শুনতে দেওয়া হলো, বললো যে কি বুঝলেন বলেন। তো এটা না, এটা তো প্রশ্নের উত্তর করতে হবে। কাজে বিবিসি শুনে কি বুঝলেন বলেন, আপনি যদি 80%ও বুঝেন, ইউ আর এ ভেরি গুড লিসেনার। বাট ওই 20% যেটা বুঝেন নাই তার ভিতরে যদি প্রশ্ন থাকে, আপনি ওর্স লিসেনার। ঠিক কিনা? কথা তো সত্যি। কাজে প্রশ্নের উত্তর করার জন্য লিসেন করা আর টোটাল জেনারেল আন্ডারস্ট্যান্ডিং কি কি বুঝলাম এইটার জন্য লিসেন করা কোয়াইট টু ডিফারেন্ট থিংস, সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। এখন কেউ যদি আশা করে সাধারণভাবে শুনে যে বেশি বুঝবে তার লিসেনিং ভালো হবে, ওয়েল দিস ইজ ট্রু, বাট এই মানুষের সংখ্যা কম, কারণ আমরা লিসেন করে অভ্যস্ত না। এবং আরো আরো হতাশাজনক কথা হচ্ছে, আমরা যারা লিসেন করে অভ্যস্ত না, 2-3 মাসের ভিতরে জেনারেল লিসেনিং এবিলিটি বাড়ানো ইম্পসিবল ব্যাপার, অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, কয়েক মাসের ভিতরে উত্তর করার টেকনিক অনেক ইনক্রিজ করা যেতে পারে। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, এজন্য আমি এইভাবে শেখানোর চেষ্টা করি। এখন বলবো গ্যাপ ফিল টাস্ক কিভাবে করতে হয়। আপনারা কতগুলো শব্দ বলবো, শব্দগুলো লিখবেন খাতায়। নাম্বার 1 হচ্ছে অ্যান্টিসিপেশন। নাম্বার 1 লিখেন, অ্যান্টিসিপেশন, ANTI, anticipation, CIPATION, anticipation. নাম্বার 2 লেখেন, সাইনপোস্ট ওয়ার্ডস অবলিক মার্কার্স। সাইনপোস্ট ওয়ার্ডস অবলিক মার্কার, অবলিক সাইনপোস্ট ওয়ার্ডস বা মার্কার। এবং নাম্বার 3 লেখেন, মেন্টাল মুভমেন্ট, মেন্টাল মুভমেন্ট।
সবাই লিখেছেন? অ্যান্টিসিপেশন, সাইনপোস্ট, ওয়ার্ডস, অবলিক মার্কার অ্যান্ড মেন্টাল মুভমেন্ট, এই জিনিসগুলো লিসেনিং এ লাগবে। এগুলো মানে এই যে জেনারেল লিসেনিং অ্যাবিলিটি না, টেস্টের জন্য লিসেনিং এর প্রশ্নের উত্তর করার জন্য এই স্কিলগুলো প্রয়োজন। যেমন প্রথমটা বলি, ভালো করে আইডিয়াটা বুঝবেন, আইডিয়াটা মাথার ভিতরে গেঁথে রাখবেন, এটা মুখস্থের কিছু না, ইটস এ ম্যাটার অফ ফিলিং। আইডিয়াটা যখন বুঝে যাবেন তখন এটা অ্যাপ্লাই করবেন, তারপরে অ্যাপ্লাই করলে আস্তে আস্তে বাড়বে উত্তর করার এবিলিটি। নাম্বার 1, অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন মানে পূর্ব থেকে ধারণা করা। অ্যান্টিসিপেশনটা প্রয়োজন গ্যাপ ফিল টাস্কে, ঠিক আছে? অ্যান্টিসিপেশনটা প্রয়োজন। আচ্ছা, অ্যান্টিসিপেশনের সাথে অবলিক, অবলিক দিয়ে লেখেন অবজারভেশন। অ্যান্টিসিপেশন অবলিক অবজারভেশন। অ্যান্টিসিপেশনের সাথে ছোট করে লিখে রাখেন গ্যাপ ফিল টাস্ক, গ্যাপ ফিল। আর অবজারভেশন হলো অন্য প্রশ্নের ক্ষেত্রে। অনেক কথা বলতে হবে তো, প্রথমে আমরা পুরোটা বোঝার চেষ্টা করবো না, খালি যতটুকু বলতেছি ততটুকু বোঝার চেষ্টা করবো। অ্যান্টিসিপেশনটা প্রয়োজন এই গ্যাপ ফিল টাস্কের জন্য, অন্য প্রশ্নের জন্য প্রয়োজন অ্যান্টিসিপেশনের জায়গায় প্রয়োজন অবজারভেশন। এখন অ্যান্টিসিপেশনটা কি? আজকে অনেক বেশি হয়ে গেছে, আমি তো অনেক জয়েন করালাম, তারপরেও অনেকে ওয়েট করছে। একটা মিনিট সময় দেন আমাকে। অনেককে অ্যাডমিট দেওয়ার পরেও কেটে যাচ্ছে, আবার এখন তো বসে বসে তো দেওয়া মুশকিল এত। এই যে জয়কে বারবার দিচ্ছি, বারবার কেটে যাচ্ছে। বারবার কেটে গেলে তো সারাক্ষণ বসে বসে তো দেওয়া যাবে না। ঠিক আছে, দিয়েছি। আচ্ছা, তাহলে অ্যান্টিসিপেশনটা বলি। অ্যান্টিসিপেশন মানে পূর্ব থেকে ধারণা করা। গ্যাপ ফিল টাস্কের জন্য আমরা কত বোকা দেখেন, গ্যাপ তো গ্যাপই, সবাই শুনলে হাসবেন এবং স্বীকারও করবেন। সারা জীবন ধরে যত গ্যাপ ফিল টাস্কের প্রশ্ন আমরা দেখছি, সেটা স্কুলের হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক আর জবের হোক, গ্যাপের দিকে তাকায় থাকে সবাই। কি অদ্ভুত ব্যাপার না? গ্যাপ তো গ্যাপই, তার দিকে তাকানোর কি আছে? কি অদ্ভুত ব্যাপার! আপনি গ্যাপের আগে পরের শব্দকে জিজ্ঞেস করবেন যে গ্যাপে কি হইতে পারে, ঠিক আছে? এটাকে বলে অ্যান্টিসিপেশন। তাহলে এই অ্যান্টিসিপেশনটা আমরা করবো কিভাবে? যেমন মিনিমাম পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড টাইপ। পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড টাইপ, কোন পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড মিনিং টাইপটা কি হবে? এখন কারো মনে প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ড মিনিং যদি বুঝতাম তাহলে তো উত্তরই বলে দিতে পারতাম। এই প্রশ্নটা ইনভ্যালিড, কারণ হচ্ছে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড আন্দাজে মান্দাজে আকাশ থেকে উড়ে বসতে পারে না, তাই না? এই অ্যান্ড এর আগে যা আছে, খেয়াল করে দেখেন, অ্যান্ড এর আগে যা আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে এই টপিকের জন্য প্রযোজ্য দুটি শব্দ আসবে, তাই তো? তো হঠাৎ করে তো কলমের পাশে বদনা বসতে পারবে না, ইজন্ট ইট? এইখানে ধরেন এই যে প্রোভাইড এ, এ হচ্ছে আর্টিকেল, তারপরে যে একটা নাউন হবে এটা তো শিওর। আচ্ছা, না, নাউন হবে, অথবা তারপরে যদি নাউন থাকে, যে দেখেন নাউন, এখানে নাউন আছে, তাহলে নাউন যদি হয় তাহলে এজেক্টিভ প্লাস নাউন মিলে তো আসলে একটা নাউনই। তাহলে এর পরে যদি এই সোর্সটা যদি না থাকতো, তাহলে আর ড্যাশ রিনিউয়েবল এনার্জি, তাহলে কি হতো? যে এই এরপরে যেহেতু নাউন আছে, কাজে তার আগে একটা এজেক্টিভ হবে। আর এখানে যদি এরকম এজেক্টিভের বিষয় না থাকতো, তাহলে এরপরে ডাইরেক্ট একটা নাউন হতো। তাহলে এগুলো তো আন্দাজ করা যাবে যে এই যে সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, মনের ভিতরে আসবে কি ধরনের সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, কি ধরনের সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। এই কথাটা মনের ভেতরে আনা আর না আনার ভেতরে আকাশ পাতাল পার্থক্য আছে, কারণ আপনার ব্রেইন রেডি থাকে, আপনার ব্রেইন তখন রেডি থাকে। তাহলে এখানে দেখেন, যদি অ্যান্ড থাকে, এখন দেখেন অ্যান্টিসিপেশন শেখা দিচ্ছে, দেখেন যদি অ্যান্ড থাকে তাহলে আপনি চিন্তা করবেন একটা পপুলেশন আরেকটা কি, যে কোনো অ্যান্ড, ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে এক্স অ্যান্ড ড্যাশ অথবা ড্যাশ অ্যান্ড ওয়াই, আগেরটা ড্যাশ হোক, এন্ড এর আগেরটা ড্যাশ হোক আর পরেরটা হোক, আপনি একটিকে নেবেন এবং নিজের মনে প্রশ্ন করবেন, মানে ল্যাঙ্গুয়েজে বুঝাই দিচ্ছি, একটি পপুলেশন অপরটি কি। এখানে আছে সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, কি ধরনের সোর্স অফ রিনিউয়েবল এনার্জি? ওয়েভস ক্যান মুভ ইন এনি, তো এনির পরে কি হয়?
আচ্ছা ধরেন অ্যানির পরে কি হয় বলতে পারতেছেন না, স্যার গ্রামার তো ভুলে গেছি, আন্দাজে একটা বসান, অ্যানি ম্যান। ম্যান যেহেতু নাউন, কাজে অ্যানির পর একটা ম্যান, মানে অ্যানির পর একটা নাউন, মানে ম্যান না হোক, আপনি ম্যান বসাইতে বুঝতেছেন। পার্টস অফ স্পিচ কিন্তু এমন একটা জিনিস যে যেখানে যে পার্টস অফ স্পিচ বসে ওই পার্টস অফ স্পিচ ছাড়া অন্য কিছু বুঝতে পারবেন না, এটা তো জানেনি। পার্টস অফ স্পিচ মানে স্পিচের নির্দিষ্ট পার্ট, অংশ। তাহলে এক জায়গায় যদি নাউন বসে, আপনি যেই নাউনটা চিন্তা করেছেন সেটি না হলেও অপর আরেকটি নাউনই বসবে, এখানে কোনো অন্য কোনো এজেক্টিভ বা ভার্ব বসতে পারবে না। এটাই তো পার্টস অফ স্পিচের রুল। তাহলে ওয়েভস ক্যান মুভ, এবং মুভ ইন এনি, এটা তো বোঝাই যাচ্ছে যে যে কোনো দিকে, ইন এনি সাইড, ইন এনি ডাইরেকশন, এই জাতীয় একটা শব্দ হবে। মুভমেন্ট অফ স্যান্ড এটসেট্রা অন দা যেহেতু আর্টিকেল, অথবা একটা নাউন হবে। অন দ্য ড্যাশ অফ দ্য ওশেন মে বি এফেক্টেড, তাহলে স্যান্ড, মুভমেন্ট অফ স্যান্ড, তাহলে বালি কোথায় থাকে? পানির উপরে থাকে না মধ্যে থাকে না নিচে থাকে? তাহলে নিচে, তাহলে এটা ওশেনের নিচের কোনো অংশ হবে। এইভাবে যদি না অ্যানালাইজ করতে পারেন, তাহলে ইউ আর নট সাপোজ টু গেট দি অ্যান্সার, কারণ শত শত ওয়ার্ডস বলতেছে ওরা। কথা কি বোঝা যাচ্ছে কিভাবে অ্যান্টিসিপেট করতে হয়? একটু ইয়েস নো লেখেন, অ্যান্টিসিপেশনটা মাথায় ঢুকতেছে কিনা। মাথার ভিতরে এই গ্যাপে কি হবে, এই জাতীয় একটি চিন্তা, শুধু পার্টস অফ স্পিচ না, পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড টাইপ, কি ধরনের, কি কি টাইপের মিনিং হতে পারে। আপনারটা না হোক, আপনি যা চিন্তা করেছেন তা না হোক, কিন্তু আপনার এই চিন্তাটাই আপনাকে অরিজিনালটা ধরতে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অ্যান্টিসিপেশন বুঝতে পেরেছি। এরপরে হলো সাইনপোস্ট ওয়ার্ডস। সাইনপোস্ট ওয়ার্ডস এবং মেন্টাল মুভমেন্ট একসাথে শেখাবো। সাইনপোস্ট ওয়ার্ড বা মার্কার এবং মেন্টাল মুভমেন্ট একসাথে শিখবো। লিসেনিংটা কিভাবে হবে আমি বলি। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন হেয়ার এন্ড লিসেন। ইংরেজিতে যখনই দেখবেন যে আপনি দুইটা শব্দ বাংলা করলে একই দাঁড়ায়, হেয়ার মানেও শোনা, লিসেন মানেও শোনা। এত সময় তো পাওয়া যাবে না চিন্তা করার, কে বলছে পাওয়া যাবে না? আমি যা বলতেছি এটাকে ফলো করেন, তারপরে দেখবেন যে আপনি কেমনে সময় পান, তারপরে আপনি বলবেন যে ও আগে বুঝি নাই। ঠিক আছে, কোন সময় যে পাওয়া যাবে চিন্তা করার, এর মানে এটা কোন ফাঁকে চিন্তা করতে হবে এবং কি করতে হবে আমি বলে দেবো সব। আপনাকে যে কোনো একটা মেথডে যেতে হবে, আমি বলি। সেটা হচ্ছে দেখা মাত্রই অ্যান্টিসিপেশন মুহূর্তের মাঝে করার এবিলিটি অর্জন করলে আপনার পুরো লিসেনিং বোঝার কোনো দরকার নাই, যেটা অল্প সময়ের ভিতরে, কয়েক মাসের ভিতরে অর্জন করা সম্ভব। 2 নাম্বার, যদি এটা অর্জন না করেন, চিন্তা করেন যে এত এত চিন্তা করার সময় নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার সব ইংরেজি বোঝার এবিলিটি অর্জন করতে হবে 3 মাসের ভিতরে। কোনটা সহজ বলেন আমারে, কোনটা প্র্যাকটিক্যাল? ঠিক আছে, আচ্ছা আমরা আজকেই করব, আজকেই আপনার আপনি যা করছিলেন তার থেকে ইমপ্রুভ হয়ে যাবেন। আমি উত্তর বলবো না, আপনারাই বলবেন। ঠিক আছে, সময় পাবেন, সময় পাবেন। কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে আমাদের কোনো জমি জমা নিয়ে গ্যাঞ্জাম নাই, কেমব্রিজ ইউনিভার্সিটি আমাদের কাছে টাকা পায় না। ঠিক আছে, কাজেই সময় কোনটা আছে এটা আমরা যখন আবার যখন ছাড়বো, প্রথমবার তো এমনি কেমনে জানি চলে গেছে, আবার যখন ছাড়বো তখন বুঝবেন। আচ্ছা তাহলে আমরা কি বললাম, যে এখন আমরা শিখবো কিভাবে আমরা সাইনপোস্ট ওয়ার্ডস গুলো কি এবং মেন্টাল মুভমেন্টটা কি। আচ্ছা, আহ সবাই খাতায় লেখেন হেয়ার ভার্সেস লিসেন, হেয়ার ভার্সেস লিসেন। ভার্সেস ভিএস দিয়ে লেখেন, মানে হেয়ার, হেয়ার বনাম লিসেন। ব্যাপারটা বুঝতে বুঝতে একটু 1-2 দিন লেগে যাবে। ঠিক আছে, বাট এটাই এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে স্কিল্ড মেথড, এবং এটা সবাই সবাই ইমপ্রুভ করতে পারবে। সবাই 40টা পারবে, সবাই 25টা পারবে, তা আমি বলছি না, বাট যার যেই লেভেল আছে সেই লেভেল থেকে অসম্ভব রকমের ইমপ্রুভ করবে। হেয়ার হচ্ছে কানের ভিতরে শব্দ প্রবেশ করা, পাত্তা না দেওয়া, যা বুঝলাম বুঝলাম, যা বুঝলাম বুঝলাম না, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? যেমন আপনারা পড়ছেন, এখন সাইডে যদি টিভি সাউন্ড থাকে, আপনি যদি মনে মনে এদিকে মনোযোগ দেন, ওই সাউন্ডে একটু ডিস্টার্ব আপনি মনে করলে হবে, অথবা আপনি আমার কথার ভিতরে ডুবে যেতে পারেন, ওইদিকে সাউন্ড হোক, আপনার কি আছে না এরকম বিষয়? তাহলে ওই টিভির সাউন্ডটা হচ্ছে হিয়ারিং, আর আপনি আসলে আমাকে লিসেন করছেন। তার মানে হেয়ার হচ্ছে কানের ভিতরে শব্দকে প্রবেশ করতে দেওয়া, অটো যে আন্ডারস্ট্যান্ডিং সেইটুকুই হওয়া, তার বেশি গুরুত্ব না দেওয়া, যা বুঝলাম বুঝলাম, যা বুঝলাম বুঝলাম না, এটাকে বলে হেয়ার। আর লিসেন হচ্ছে সম্পূর্ণ মনোযোগ দিয়ে একেবারে পায়ের পাতার উপরে দাঁড়ায়, পায়ের পাতার উপরে দাঁড়াই তো না, আমরা এটা বোঝানোর জন্য বললাম আর কি, অর্থাৎ উইথ অ্যালার্টনেস, উইথ ইম্পর্টেন্স, ঠিক আছে, উইথ অ্যাটেনশন এবং উইথ এ গোল।
কোনো কিছু খুব গভীরভাবে শোনা, এটা হলো লিসেন। এখন দেখেন সাইন্টিফিক ফ্যাক্ট কি, আপনি যদি পুরাটা লিসেন করতে চান, এইটা মানুষের ব্রেইনের পক্ষে সম্ভবই না। পুরাটা লিসেন করে উত্তর বের করা সাইন্টিফিক্যালি ইম্পসিবল। অর্থাৎ আপনি যদি 2 কেজি ওজন নিয়ে 2 কেজি ওজন ঘাড়ে ফেলে হেঁটে ফার্স্ট হতে পারেন, তাহলে আপনি 10 কেজি কেন নেবেন? 10 কেজি নিলে তো আপনি ফার্স্ট হবেন না, আপনি 10-এর ভিতরে আসতে পারবেন না। তাহলে আননেসেসারি লোড ঝেড়ে ফেলার জন্য কখনো হেয়ার করতে হয়, কখনো লিসেন করতে হয়। কখনো হেয়ার করতে হয়, কখনো লিসেন করতে হয়। হেয়ার করলে রিল্যাক্স হয়, আপনার মেন্টাল ক্যাপাসিটি স্টোর থাকে, নিজের ভেতরে সংরক্ষিত থাকে। যেই জায়গাটায় গিয়ে আপনি আপনার লিসেনিং করবেন সেই জায়গাটার আপনাকে চিহ্নিত করতে হবে, সেটাকে বলে সাইনপোস্ট ওয়ার্ডস। সেটাকে বলে সাইনপোস্ট ওয়ার্ডস বা মার্কার। যেমন ফর এক্সাম্পল দেখেন, আপনি অ্যান্টিসিপেশন করে বসে তারপরে যখন শুনবেন, আপনি এখান থেকে মনের ভেতরে শুধু অ্যান্টিসিপেশনটা বাজাইতে থাকবেন আর হেয়ার করতে থাকবেন। যেমন একটি পপুলেশন অপরটি কি, একটি পপুলেশন অপরটি কি। পপুলেশনের সাথে নতুন যে শব্দটা শুনবেন, এটি আপনি উত্তর করবেন, মানে উত্তর সাথে সাথে লিখে ফেলবেন। লিখার পরে আপনি মনোযোগ দিয়ে এই পুরোটা শুনবেন না, শুধু হেয়ার করবেন, মানে কম লোড, শক্তি সংরক্ষিত রাখার জন্য। ঠিক আছে, লিসেনিং এবিলিটি সংরক্ষিত রাখার জন্য। কিন্তু আপনি আপনি জানেন যে এটা পুরোটা সিরিয়ালি আসবে, কিন্তু এটা পুরোটা সিরিয়ালি আসবে, লিসেনিং পুরোটাই সিরিয়ালি আসবে। ঠিক আছে, তো তাহলে এইখানে 32-এর অ্যান্টিসিপেশন কি ছিল? 32-এর অ্যান্টিসিপেশন ছিল কি ধরনের সোর্স অফ এনার্জি, একটা এজেক্টিভ। আচ্ছা, তাইলে এখন এই যে 31-এর পরে ভালো করে খেয়াল করেন, 31-এর পরে যে আপনি হেয়ার করবেন, মানে লিসেন করা ছেড়ে দিবেন, তাহলে আপনি কোন জায়গাটায় গিয়ে আবার লিসেন করবেন? সেটা হচ্ছে ওয়েভ এনার্জি বলার আগ পর্যন্ত, তো লিখাই আছে এই জন্য দেখেন বোল্ড করে দেওয়া আছে। ওয়েভ এনার্জি বলার আগ পর্যন্ত, এবং এই যে অ্যাডভান্টেজ, ওয়েভ এনার্জি সুবিধা, এখন এই অ্যাডভান্টেজ কিন্তু সিনোনিমাসলি থাকবে, অর্থাৎ বেনিফিটস বলতে পারে, পজিটিভ কিছু বলতে পারে। তাহলে ওয়েভ এনার্জি এবং সুবিধা, এটি শোনার আগ পর্যন্ত আপনার 32-এর উত্তর কোনোদিনই আসবে না। কাজে 31-এর উত্তর লেখার পরে আপনি জাস্ট একেবারে রিল্যাক্স করবেন, এর মাঝখানে আপনি দরকার হলে নাস্তাও খায় নিতে পারেন, চাবাইতে চাবাইতে শুনতেছেন আর কি, কারণ আপনি আশা করতেছেন ওয়েভ এনার্জি এবং সুবিধা আসার আগ পর্যন্ত আমার পাত্তা দেওয়ার দরকার নেই। তাহলে এখানে আপনার মেন্টাল এনার্জি সেভ হবে। সারাক্ষণ যদি কেউ মানে মারাত্মক মনোযোগ দিয়ে রাখে, ও তো একটু পরেই নাই হয়ে যাবে, এটা সাইন্টিফিক ফ্যাক্ট। তাহলে যখনই ওয়েভ এনার্জি এবং সুবিধার কথাটা আসবে, তখন আপনি মনের ভিতরে আবার অ্যান্টিসিপেশনটা তুলে নেবেন, কি ধরনের সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, কি ধরনের সোর্স অফ এনার্জি, কি ধরনের সোর্স অফ এনার্জি মনের ভিতরে বাজাইতে হবে। যখন আপনি এইটা পেয়ে গেলেন, তাহলে দেখলেন যে 33-এর আগ পর্যন্ত আবার গ্যাপ আছে। তাহলে কোথায় রেস্ট নিতে হবে মেন্টাল, আর কোথায় মনোযোগ দিতে হবে, মানে এফার্ট দিতে হবে, একটা মেন্টাল রেস্ট, একটা মনোযোগ দেওয়া। তাহলে এখানে মাঝখানে অনেক কথা হবে। তাহলে আপনার এখানে সাইনপোস্ট ওয়ার্ড কি হবে? অসুবিধা। এই প্রবলেম নাও বলতে পারে, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারে, ডাউন সাইড বলতে পারে। তাহলে অসুবিধা আসার আগ পর্যন্ত আপনি 32 উত্তর লেখার পরে এই সাইনপোস্ট ওয়ার্ডের আগ পর্যন্ত আপনি মেন্টাল রেস্ট নেবেন। যখনই অসুবিধায় আসবে আবার আপনি মনোযোগ দিবেন যে ওয়েভস ক্যান মুভ ইন এনি, মানে দেখি তো কি বলে, নতুন যে ওয়ার্ডটা আসবে সেটা উত্তর হবে। খেয়াল করেন 33-34-এর ভিতরে মেন্টাল রেস্ট নেওয়ার কোনো গ্যাপ নাই। এই অ্যানালাইসিস গুলো জরুরি। এগুলো না করলে তো আপনি তো লিসেনিং আপনার ঘাড়ে চেপে বসবে, আর এই কাজগুলো করলে লিসেনিং প্রশ্নের ঘাড়ে আপনি চেপে বসছেন। খেয়াল করেন এখানে 31 থেকে 32-এর ভিতরে কত গ্যাপ, 32 থেকে 33-এর ভিতরে গ্যাপ, 33 থেকে 34-এর ভিতরে গ্যাপ নাই। তাহলে এই যে আপনার মানসিক যে কাজগুলো আপনি করতেছেন, এটাকে বলে মেন্টাল মুভমেন্ট। অর্থাৎ 31-এর জন্য দেখেন মেন্টাল মুভমেন্ট কি হবে, মেন্টাল মুভমেন্ট হবে 31-এর জন্য পপুলেশন আরেকটা কি, তারপরে মেন্টাল মুভমেন্ট কি, ওয়েভ এনার্জি আর অ্যাডভান্টেজ আসার আগ পর্যন্ত আমি বাবু এত পাত্তা দিচ্ছি না তোমাকে। যেই ওয়েভ এনার্জি চলে আসবে, সাথে সাথে 32-এর অ্যান্টিসিপেশন মনের ভিতরে তুলে নেওয়া যে কি ধরনের সোর্স অফ এনার্জি। আচ্ছা, তারপরে 32 থেকে 33-এর আগ পর্যন্ত আবার অসুবিধা আসার আগ পর্যন্ত আমি বাবু পাত্তা দিচ্ছি না। এই যে মানসিক মুভমেন্ট আপনি করতেছেন, কোনটা পাত্তা দিচ্ছেন না, সাইনপোস্ট ওয়ার্ডের আগ পর্যন্ত পাত্তা দিচ্ছেন না, আবার সাইনপোস্ট ওয়ার্ডের পরে আপনি আবার কি অ্যান্টিসিপেশনটা তুলে নিচ্ছেন মনের ভেতরে, এইটাকে বলে মেন্টাল মুভমেন্ট। আর যখনই আপনি পাত্তা দেওয়া শুরু করবেন যেই শব্দগুলোর মাধ্যমে, তাকে বলে সাইনপোস্ট ওয়ার্ডস। ক্লিয়ার হয়েছে কিনা? সাইনপোস্ট ওয়ার্ডস এবং মেন্টাল মুভমেন্ট বলতে কি বোঝায়? সাইনপোস্ট ওয়ার্ড এবং মেন্টাল মুভমেন্ট বলতে কি বোঝায়, পরিষ্কার হয়েছে কিনা বিষয়? আচ্ছা, ফাইন। এখন তাহলে আমরা এই পর্যন্ত তো আমরা করেছি এই যে কি বলে অন দ্য ড্যাশ অফ দি ওশান, তার মানে ওশানের নিচের কোনো অংশের নাম খুঁজছি। আচ্ছা, টাইডাল এনার্জি, তাহলে এটার একটা সাইনপোস্ট। টাইডস আর মোর ড্যাশ দেন ওয়েভস। আচ্ছা, মোরের পরে কি হবে, কি জাতীয় শব্দ হবে বলেন তো?
মোরের পরে কি জাতীয় শব্দ হবে? মোর তো কম্পারেটিভ। হ্যাঁ, একটা কোয়ালিফাইং এডজেক্টিভ হবে, একটা কোয়ালিফাইং এডজেক্টিভ হবে। কাজেই একটা কোয়ালিফাইং এডজেক্টিভ পাইলেই ওইটাই উত্তর। ঠিক আছে, টাইড আর ওয়েভের ভিতরে তুলনামূলক যেই গুণটার আলোচনা হবে সেটাই হবে উত্তর। আচ্ছা, তারপরে 36-এর জন্য সাইনপোস্ট ওয়ার্ড কি? লেগুন আর ওয়েলস। আচ্ছা, যেমন কারো মনে প্রশ্ন আসলো লেগুন কি, আপাতত আপনার কোনো জানারই দরকার নাই, লেগুন লেগুনই থাকবে। ঠিক আছে, তবে লেগুন হলো ওই যে সাগর বা উপসাগর থেকে বের হওয়া শাখা ছোট হ্রদের মতো আর কি, এটাকে বলে লেগুন। বাট এটা না জানলে আপনার কিছু যাবে আসবে না, কারণ লেগুন কি এটা তো আপনার প্রশ্নের উত্তর না। লেগুন হচ্ছে আপনার সাইনপোস্ট ওয়ার্ড, লেগুন এবং ওয়েলস। 36 নম্বর, উইল বি ক্রিয়েটেড ইন এ ড্যাশ এট সোয়ানসি। তাহলে সোয়ানসি যেহেতু একটা সি, কাজেই আবার ইন ভেতরে, তাহলে সোয়ানসির ভেতরের কোনো অংশ, সোয়ানসির ভেতরের কোনো আরেকটা জিওগ্রাফিক্যাল নাম। আচ্ছা, তারপরে তারপরে সাইনপোস্ট ওয়ার্ড কি কি আছে, যেমন যেগুলো প্রমিনেন্টলি শোনা যাবে 16 থাকবে, কাজে 16। তারপর ইলেকট্রিসিটি, এগুলো আপনি খালি কানে শুনে খালি খেয়াল রাখবেন যে আমি ট্র্যাকে আছি, লাইনে আছি। কিন্তু যখনই আপনার ইলেকট্রিসিটি চলে আসবে, আপনি মনের ভিতরে 37-এর অ্যান্টিসিপেশনটা তুলে নিতে হবে। তুলে নেওয়া মানে মনের ভিতরে বাজানো অ্যান্টিসিপেশনটা, যেমন স্টোরড ওয়াটার ইজ রিলিজ থ্রু। আচ্ছা, কোন জমা পানি কিসের মাধ্যমে বের হয়? কিসের মাধ্যমে বের হয়? তাহলে যে কোনো একটা সেন্সিবল একটা ওয়ার্ড বলেন দেখি আমাকে। এটা তো বড় জমা পানি আর কি, স্টোরড ওয়াটার। হ্যাঁ, গেট, লাইন, পাইপ। কাজে এই জাতীয় একটা শব্দ খুঁজতেছি, শেষ হয়ে গেল। 38-এর অ্যান্টিসিপেশন কি? অ্যাডভান্টেজ এবং ওয়েদার। যেমন ডিপেন্ডেন্টের সিনোনিম হবে, ওয়েদারের তো সিনোনিম হয় না, তাহলে অ্যাডভান্টেজ এবং ওয়েদার। আচ্ছা, নো, নো যখন থাকবে তখন মনে রাখবেন লিসেনিং এন্ড রিডিং বোথ গ্যাপ ফিল টাস্কে নো আমাদের মারাত্মক ডস দেয়। নো এর সিনোনিম নাই বলে নো এর সিনোনিম বিভিন্ন ভাবে হয়। ঠিক আছে, যেমন ল্যাক শব্দ দিয়ে হতে পারে, ল্যাকিং ইন হতে পারে, উইদাউট। ঠিক আছে, নো এর কোনো ডাইরেক্ট সিনোনিম হয় না আসলে এভাবে। তাহলে একটা নেগেটিভ আর কি, মানে খেয়াল করে দেখেন, অ্যাডভান্টেজেস এবং ওয়েদার এই দুটো আসবে, কিন্তু এই তিনটা তো অ্যাডভান্টেজেস, সুবিধা। তাহলে নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক। তাহলে এখানে এমন একটা শব্দ হবে যেহেতু এটা অ্যাডভান্টেজেস এর আন্ডারে, যে যা না থাকলে সুবিধা হয়, যা না থাকলে সুবিধা হয়। কাজে এখানে কি না থাকলে সুবিধা হয়? নেগেটিভ কিছু বা এক্সপেন্সিভ কিছু না থাকলে সুবিধা হয়, তাই না? নেগেটিভ কিছু বা এক্সপেন্সিভ কিছু না থাকলে সুবিধা হয়। তাহলে নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু মেক, লাইকলি টু ক্রিয়েট এ নাম্বার অফ, নাম্বার অফ। এই যে ধরনের অ্যানি, নাম্বার অফ, হ্যাঁ, এগুলার সিনোনিম থাকবে, যেমন সেভারাল হতে পারে। হ্যাঁ, তার পরিবর্তে একটা নিজে একটা নাম্বার হতে পারে। তাহলে কি কি ক্রিয়েট করবে? যদি কখনো আপনি অ্যান্টিসিপেট, যে ওয়ার্ড মিনিং অ্যান্টিসিপেট না করতে পারেন, যেমন অফের পরে তো একটা পার্টস অফ স্পিচ হবে। আমি বলেছিলাম দুইটা জিনিস, একটা পার্টস অফ স্পিচ, একটা মানে একটা আরেকটা হচ্ছে ওয়ার্ড মিনিং টাইপ। পার্টস অফ স্পিচের পরে যদি ওয়ার্ড মিনিং টাইপ আপনি অ্যান্টিসিপেট না করতে পারেন, তাহলে আরেকটা মেথড আছে। এটা সবগুলোর ক্ষেত্রে না, যেই ক্ষেত্রে না করতে পারবেন, বেশিরভাগ ক্ষেত্রে করা যায়। যে ক্ষেত্রে না করতে পারবেন সেই ক্ষেত্রে করবেন নতুন ওয়ার্ড, নতুন কিওয়ার্ড কি আসছে, যেমন লাইকলি মানে সম্ভাব্য। ঠিক আছে, তাহলে সম্ভাব্য এটা হয়তো বললো পসিবলি অথবা মে, তাহলে মে আর লাইকলি কাটাকাটি। তারপরে হচ্ছে মানে বললো অফার, তাহলে ক্রিয়েট নাম্বার অফ, তার পরিবর্তে একটা সংখ্যা বললো, তাহলে এগুলো বাদে, এগুলার সিনোনিম বাদে নতুন কোন শব্দটা আসলো সেটাই উত্তর, তাই না? 40 নাম্বার, এই যে প্রবলেম বা নেগেটিভ, মে হার্ম ফিশ এন্ড বার্ডস বাই এফেক্টিং ড্যাশ এন্ড থাকলে বলছিলাম একটা অমুক, আরেকটা কি, একটা হচ্ছে সিল্ট বা পলি নিয়ে, আর আরেকটা হচ্ছে এই যে ইমিডিয়েট আগের পরের শব্দগুলোর যদি সিনোনিম সম্ভব হয়, যেমন কমন নাউনের সিনোনিম হয় না, ওয়েদার সিনোনিম হয় না, ক্লাইমেট আবার অন্য মিনিং। ঠিক আছে না? তাহলে আর কমন নাউন যদি না থাকে, গ্যাপের আগে পরে, গ্যাপের আগে যদি মানে এমন কোন শব্দ থাকে যেটা কমন নাউন না, তাহলে তার সিনোনিম হবে। এফেক্টিং এর সিনোনিম যদি বুঝতে পারেন তাহলে তার পরের শব্দটাই উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখন সবাই আমার সাথে করবেন এবং আপনারাই উত্তর বলবেন চ্যাটের ভিতরে। যেমন শুরু করে দিলাম, এখন ধরেন আমি দিলাম, কি হবে জানেন? যেহেতু নতুন আমরা এতগুলো কথা শুনছি, যেই লাউ সেই কদু হবে। অর্থাৎ আবার মনোযোগ দিয়ে শোনা শুরু করব। কেউ বলবে স্যার সাউন্ড কোয়ালিটি খারাপ, কেউ বলবে ভম ভম করে, কেউ বলবে স্যার ওদের প্রোনাউন্সিয়েশন বুঝি না। একটাও আপনার উত্তর করার জন্য প্রয়োজনীয় কোনো বিষয় না। আপনি যা করবেন সেটা হচ্ছে এইটা ছাড়ার আগেই মনে মনে ধরে বসে রাখেন
বেশি এনার্জি দরকার দুইটা কারণে, একটা পপুলেশন আরেকটা কি। এই কথাটা মনের ভিতরে রিপিট করতে থাকেন যে একটা পপুলেশন আরেকটা কি, একটা পপুলেশন আরেকটা কি, একটা পপুলেশন আরেকটা কি, এমনি করে মনের ভিতরে বাজান, সবাই রিপিট করেন। আচ্ছা, এখন তো আমাদের ফাইনাল পরীক্ষা না, এখন আমরা 22,500 টাকা দিয়ে আমরা মানে রেজিস্ট্রেশন করি না যে টাকা লস হবে, আবার ফাইনাল পরীক্ষাও না যে আমাদের বাইরে যাওয়ার ড্রিম নষ্ট হবে। এখন রিস্ক নিয়ে আমার কথাটা শুনেন খালি, মানে জাস্ট গুরু মেনে শুনেন, দেখেন কি হয়। কোনো রিস্ক নাই, কিচ্ছু নাই, খালি আপনি মনের ভিতরে রাখবেন যে দুইটা কারণে, যে বিকজ দুইটা কারণে, একটা পপুলেশন আরেকটা কি, খালি মনের ভিতরে এটা বাজাইতে থাকেন, আর কিচ্ছু লাগবে না, সবাই উত্তর পাবেন। আপনি যদি অন্য কিছু না বুঝেন, মানে একটা পপুলেশন আরেকটা কি ঠিকই বুঝবেন আপনি। Population and expanding industry. Producing enough energy to meet our needs has become a serious problem. Demand is rising rapidly because of the world's increasing population and expanding industry. সবার তো বোঝার কথা পপুলেশনের সাথে কি বলছে। দেখেন অন্য কথা তেমন, এখন হিয়ারিং আর লিসেনিং এর পার্থক্য বুঝবেন আপনি। অন্য কথাগুলো কি জানি একটু একটু বুঝছি, কিন্তু পপুলেশন এন্ড এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি সবাই বুঝছি। এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি, আচ্ছা এখন আপনি এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি লিখবেন, কিন্তু উপরে লেখা আছে ওয়ান ওয়ার্ড অনলি। পরে যখন লিসেনিং এর পরে আপনাকে অ্যান্সার ট্রান্সফারের সময় দেওয়া হবে, যদি এডজেক্টিভ প্লাস নাউন থাকে, মানে দুইটা ওয়ার্ড থাকে, তাহলে নাউনটা নেবেন সবসময়। যেমন টল ম্যান, তাহলে নো মোর দেন ওয়ান ওয়ার্ড, তাহলে হবে শুধু ম্যান। এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি, তাহলে হবে শুধু ইন্ডাস্ট্রি। এখন আপনি এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি লিখেন, সমস্যা নেই, মানে পপুলেশন এন্ড এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি। এখন খেয়াল করে দেখছেন, আচ্ছা এখন খেয়াল করে দেখছেন যে কেউ যদি মিস করে থাকেন, এইবারে কিন্তু মিস করেন নাই, আমি কিন্তু উত্তর বলি নাই। এখন মনে হয়েছে কি সাউন্ড কোয়ালিটি ভালো হয়ে গেছে, লোকটার প্রোনাউন্সিয়েশনও ভালো হয়ে গেছে। কারণটা কি এগুলার? এগুলার কারণ হচ্ছে শুধুমাত্র এই মেন্টাল প্রিপারেশনের পার্থক্য, ঠিক আছে, মেন্টাল প্রিপারেশনের পার্থক্য। আচ্ছা আমি একটার উত্তর বলবো না, একটার উত্তর আমি বলবো না, বা আগে আপনারা কি লিখছেন তাও জিজ্ঞেস করিনি আমি। এখন আপনার কাজ কি, মানে স্টপ এন্ড গো করে তো আমরা করবো না, আমরা পরবর্তীতে কি করবো, একবারেই করার এবিলিটি অর্জন করবো। কিন্তু যেহেতু আজকে প্রথম ক্লাস, জাস্ট কাজটাকে সূক্ষ্মভাবে বোঝানোর জন্য আমি থামায় থামায় করাচ্ছি। এখন আপনার কাজ কিন্তু হবে জাস্ট আমার কথা শুনবেন, সেটা হচ্ছে আপনি কিচ্ছু শুনবেন না, মানে কিচ্ছু মনোযোগ দিয়ে শুনবেন না। এক ফুটা মানে উৎসাহ দেখাইছেন তো মরছেন, মানে মাঝখানের গুলো শোনার জন্য কোনো উৎসাহ প্রদর্শন করবেন না। মানে মনে মনে বরং পারলে আপনি আনন্দ ফুর্তি করেন, ওই যে দেশ স্বাধীন হয়েছে ওই আনন্দ, এখন এই ওয়েভ এনার্জি এবং অ্যাডভান্টেজের আগ পর্যন্ত ওই আনন্দটা করেন, যা আনন্দ, ঠিক আছে। ওয়েভ এনার্জি এবং সুবিধা, যখনই ওয়েভ এনার্জি আসবে তাহলে দুইটা কাজ করবেন। এক, ওয়েভ এনার্জির আগ পর্যন্ত মনের ভিতরে কোনো টেনশন, উত্তর পাওয়া, আইএলটিএস এক্সাম, লিসেনিং পরীক্ষা, অমুক তমুক কিচ্ছু না, এমনি শুনেন, মানে বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। হ্যাঁ, এবং মনে মনে হাসেন যে তোমারে আমি ধরে ফেলছি, তোমার কাহিনী আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই কাজটা করবেন, জাস্ট প্লিজ ব্রিং দিস ফিলিং। ওয়েভ এনার্জি আসার সাথে সাথেই, তাহলে এক নম্বর হচ্ছে ওয়েভ এনার্জি আসার আগ পর্যন্ত মানে মনে মনে রিল্যাক্স এবং হাসাহাসি। হ্যাঁ, আবার কান বন্ধ করার দরকার নাই, যা বুঝলেন বুঝলেন, না বুঝলেন না বুঝলেন, বাট কোনো গুরুত্ব দিবেন না, পাত্তাই দিবেন না। বাট ওয়েভ এনার্জি আসার সাথে সাথে 32 নম্বরের অ্যান্টিসিপেশন মনের ভেতরে তুলে নিতে হবে। কি ধরনের সোর্স অফ এনার্জি, কি ধরনের সোর্স অফ এনার্জি, একটা ইয়ে লাগবে, এডজেক্টিভ লাগবে, বা একটা কোয়ালিফাইং একটা কিছু লাগবে, ঠিক আছে। ওয়েভ এনার্জি আসার আগ পর্যন্ত কোনো টেনশন নাই, ওয়েভ এনার্জি আসার আগ পর্যন্ত আমাদের ফান গেম। Burning fossil fuels like gas, coal, and oil seriously damages the environment, and they'll eventually run out. For a number of years now, scientists have been working out how we can derive energy from renewable sources, such as the sun and wind, without causing pollution. Today, I'll outline marine renewable energy, also called ocean energy, which harnesses the movement of the ocean. এর আগের বার এখনো 32 মানে ওয়েভ এনার্জি আসে নাই, খেয়াল করেন। এর আগের বার এইখানে আসার পরেই অনেকে মনে করছে আমি কই, এরা কই, 32 কি চলে গেছে, 33 চলতেছে নাকি কি, আয় হায় কিছুই তো বুঝলাম না। আমি জানি এরকম অনেকেরই হয়েছে, অনেকের হয় নাই হয়তো, বাট অনেকেরই এমন হওয়া স্বাভাবিক। কিন্তু আপনি এখন দেখেন, আপনি এখন জানেন ওয়েভ এনার্জি আসে নাই, তার সুবিধে আসে নাই, তো 32 থেকে আসবে? ওয়েভ এনার্জি আসেনি, অ্যাডভান্টেজ বা সুবিধা আসেনি, এবং 32 আসার প্রশ্নই উঠে না। ওয়েভ এনার্জি এখন ওয়েভ এনার্জির কথাই পাবেনি, সো দেয়ারফর রিল্যাক্স। তবে হ্যাঁ, ওয়েভ এনার্জিটা আসার সাথে সাথেই 32-এর অ্যান্টিসিপেশনটা মনের ভিতরে রিপিট করাটা খুবই জরুরি। অ্যান্টিসিপেশনটা কি হবে, কি ধরনের সোর্স অফ এনার্জি।
তবে আরেকটা কথা বলে দিই, এইখানে যেমন সোর্স অফ এনার্জির আগে আমার গ্যাপটা আছে, এমন কোনো কথা নাই যে সোর্স অফ এনার্জির আগে আমার উত্তরটা আসবে। মানে সোর্স অফ এনার্জি বলে নিয়ে তারপরে আসতে পারে। কথা কি বুঝাইতে পারে নাই? যেমন বললো যে ধরেন যে ওয়েভস প্রোভাইড আস উইথ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি হুইচ ইজ পাওয়ারফুল। তাহলে আমার খালি উদ্দেশ্য মানে এডজেক্টিভটা ধরা, এখানে পাওয়ারফুল পরে আসছে, কিন্তু পাওয়ারফুলটা আপনার সাথে সাথে আপনি একসেপ্ট করবেন। এই বিষয়টা জানা জরুরি যে এই সিরিয়াল মানে একটা লাইনের ভিতরে ওয়ার্ডের সিরিয়াল মেনটেন হবে না, বাট পরবর্তী লাইন বা পরবর্তী আইডিয়ার সিরিয়াল মেনটেন হবে। এই কথাটা বোঝা গেছে কিনা? যেমন ওয়েভস প্রোভাইডেড অ্যাজ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, এটা হচ্ছে সিঙ্গেল লাইনটা, এর ভিতরে ওয়ার্ডের কোনো সিরিয়াল ওই ওই স্পিচের ভিতরে, কথার ভিতরে মেনটেন হবে না। এই জন্য আপনার অ্যান্টিসিপেশনের ওই ওয়ার্ডের সাথে মিললে সেই ওয়ার্ডটাকে ধরতে হবে, যেখানেই পাই, আগে পাই পরে পাই। কিন্তু ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ইউজিং অফশোর, এই যে যেগুলো প্রশ্ন উত্তর নাই সেগুলোও কিন্তু পরে আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। এই জন্য সাইন পোস্ট ওয়ার্ড আমরা ইয়ে করি। এটাকে বোঝা গেছে কিনা? এই কথাটা বোঝা গেছে কিনা? এই কথাটাকে বুঝাতে পেরেছে কিনা যে একটা লাইনের ভিতরে ওয়ার্ডের সিরিয়ালের কোনো নিশ্চয়তা নাই, বাট তার পরের আইডিয়াটার সিরিয়ালের নিশ্চয়তা আছে। ফাইন। তাহলে ওয়েভ এনার্জি আসার পরে কি করব? কি ধরনের সোর্স অফ এনার্জি একটা এডজেক্টিভ খুঁজবো বা কোয়ালিফাইং ওয়ার্ড খুঁজবো। Oceans. Marine renewable energy can be divided into three main categories: wave energy, tidal energy, and ocean thermal energy conversion. And I'll say a few words about each one. First, wave energy. এই যে বললো ফার্স্ট ওয়েভ এনার্জি। এখন এটা সুবিধা বলতে গেলেই সুবিধা আসবে, তো আমি মনের ভেতরে তুলে নেব কি ধরনের সোর্স অফ এনার্জি, আগে আসতে পারে পরে আসতে পারে, এডজেক্টিভটা টেক আপ করব। Numerous devices have been invented to harvest wave energy, with names such as Wave Dragon, the Penguin, and Mighty Whale. And research is going on to try and come up with a really efficient method. This form of energy has plenty of potential as the source is constant. There's no danger. আচ্ছা, এখন দেখেন আমরা এখানে দুইটা এডজেক্টিভ পেয়েছি, একটা এফিশিয়েন্ট, একটা হচ্ছে কনস্ট্যান্ট। কোনটা উত্তর হবে? তাহলে যেখানে সোর্সের সাথে ক্লোজ ছিল সেটা উত্তর হবে, যেটা সোর্সের সাথে ক্লোজ ছিল সেটা উত্তর হবে। কারণ এফিশিয়েন্ট, আমি যেহেতু বলছি মানে এডজেক্টিভ ধরেন, কাজে এফিশিয়েন্টও ধরার কথা ছিল, ঠিক আছে? কাজেই যেটা আমার ওই শব্দগুলোর সাথে কাছাকাছি থাকবে সেটা উত্তর, শেষ, কনস্ট্যান্ট। ওই যে অ্যাজ দ্য সোর্স ইজ কনস্ট্যান্ট বলছে, সোর্সের সাথে। কাজে আরেকটু ডিপ একটু প্যাচ হতে পারে, সেটা হচ্ছে যে যদি একাধিক আমার অ্যান্টিসিপেশনের যে পার্টস অফ স্পিচ এটা যদি একাধিক হয় তাহলে কোনটা নেব? তাহলে ওই প্রশ্নের কিওয়ার্ডের সবচেয়ে কাছাকাছি যেটা থাকবে সেটা, আচ্ছা রাইট। আর এফিশিয়েন্ট হলে অ্যান থাকতো, ভেরি গুড অবজারভেশন, এফিশিয়েন্ট হলে অ্যান থাকতো। আচ্ছা তাহলে এখন দেখেন, তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখন কিন্তু দেখেন যারা আগে উত্তর পেয়েছেন এখনো পাচ্ছেন, কিন্তু তারাও একটা ডিফারেন্স লক্ষ্য করবেন, কি যেন একটা টেনশন কমে গেছে। আগে পুরাটা একটা টেনশন নিয়ে শোনার ব্যাপার ছিল, ঠিক কিনা? একটু বলেন তো, টেনশনটা কমে গেছে, মানে লোড কমে গেছে। যারা আগে সব উত্তর পাইছেন তারও লোড কমবে, ঠিক আছে? তাহলে যে হিয়ারিং, সুইচিং বিটুইন হিয়ারিং অ্যান্ড লিসেনিং, সুইচিং বিটুইন হিয়ারিং অ্যান্ড লিসেনিং থ্রু সাইনপোস্ট ওয়ার্ডস, এই মেন্টাল মুভমেন্টটা করতে হবে। তাহলে সবগুলো শব্দ মিলে বলি, দেখেন, অ্যান্টিসিপেটিং and then switching between hearing and listening through signpost words, এই মেন্টাল মুভমেন্টটা করতে হবে, ঠিক আছে না? আচ্ছা তাহলে এখন আবার রেস্ট, তাহলে আমাদের রেস্ট আছে, নেগেটিভ বা প্রবলেমের আগ পর্যন্ত রেস্ট, এবং ওয়েভস ক্যান মুভ ইন এনি সাইড নাকি ডিরেকশন নাকি কি, এই এনির পরে একটা নাউন দেখি শুনি। Danger of waves coming to a standstill. Electricity can be generated using onshore systems, using a reservoir or offshore systems. But the problem with ocean waves is that the problem with ocean wave is that, এখন দেখি মুভমেন্টের সাথে, এখন দেখেন এখন প্রবলেমের পরে তো অনেক শব্দ আসবে, তাহলে আরেকটু ভিতরে ঢুকি এখন, ওই যে ওই আগেরটার মতো যে সোর্সের কাছাকাছি, তাহলে প্রবলেমের পরে তো অনেক শব্দ আসবে, তাহলে কোনটা হবে? ওই যে মুভমেন্টের সাথে রিলেটেড যেই নাউনটা আসবে, কারণ যে মুভ,
erratic, with the wind making them travel in every direction. আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন করতেছি। এই 33-এর যে উত্তর আছে এটার আগে আমি আরেকটা উত্তর চাই। মুভের বদলে কোন শব্দটা বলছে এখানে স্পিচে? মুভের বদলে কোন শব্দটা বলছে? না, মুভের বদলে কোন শব্দটা বলছে? মুভের বদলে ট্রাভেল বলছে, ট্রাভেল। এই যে দেওয়া শব্দের সিনোনিম, সহজ সিনোনিম, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং এটার সাথে অভ্যস্ত হইতে হবে। শুধুমাত্র এই যা বললাম আজকে এইটুকু করলে আপনি খেয়াল করেন, টাস্ক 1 এর গ্যাপ ফিল টাস্ক 10টা, টাস্ক 1 বলতে সেকশন 1 এর, সেকশন 4 এর গ্যাপ ফিল টাস্ক 10টা, কয়টা হইলো? 20টা। অলমোস্ট 15 থেকে 20টা আপনি গ্যাপ ফিল টাস্ক কি পাবেন লিসেনিং এ। এই গ্যাপ ফিল টাস্ক যদি এভাবে মাস্টারিং করেন, এইখানে আপনি 20টা কনফার্ম করতে পারবেন। যদি সর্বোচ্চ খারাপ হয় 20টার ভিতরে 15টা, এর বেশি খারাপ হওয়া সম্ভব না। আর অ্যানির বদলে আছে এভরি। তাহলে এখান দেখেন বলছেন ইট ক্যান ট্রাভেল ইন এভরি ডাইরেকশন। এখন সবাই প্রশ্নের দিকে তাকান, যারা একটু কম বুঝেছেন বা সবাই তাকান। ট্রাভেল ইন এভরি ডাইরেকশন, মুভের সাথে ট্রাভেল কাটাকাটি, অ্যানির সাথে এভরি কাটাকাটি, নতুন ওয়ার্ড হলো ডাইরেকশনস। একা একা কি পজ দিয়ে প্র্যাকটিস করবো কিনা? একটা নির্দিষ্ট, যেমন আমার সাথে এটা করার পরে প্রথমবার যখন প্র্যাকটিস করবেন পজ দিয়েই করেন, মানে প্রথম 2টা পজ দিয়ে করেন, তারপরে পজ দিয়ে না, তারপরে আপনি একবারে করবেন অ্যান্টিসিপেশনটা যখন প্র্যাকটিস হয়ে যাবে। বাট পজ দিয়ে দিয়ে পুরোটা প্র্যাকটিস করলে তখন আবার একবারে আপনার মানে হবে না। আসলে ফাইনাল প্র্যাকটিসটা হবে একবারেই, কিন্তু শুরুতে শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য পজ দিয়ে 2-1টা করতে পারেন। আচ্ছা, সবার সাইকোলজি বুস্ট আপের জন্য আমি একটা কথা বলে নিই। যেমন এখানে শুরুতে যখন দিলাম একেবারে র ভাবেই অনেকে 2-3টা বা 3-4টা মিস করেছে, মানে 6-7টা হয়েছে। অনেকে কিছুই বোঝে নাই। তার মানে এক একজনের এক এক লেভেল আছে। এখানে 300 প্লাস আছি আমরা, 328 পিপল। তো যদি এমন হয় যে আমি এটা বোঝানোর পরে তারপরেও কেউ 2-3টা বোঝেন নাই, এইটা নিয়ে কোনোভাবেই আপনার মানে লো ফিল করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে কেউ যদি 9-এ অলরেডি 7 লেভেল হয়ে থাকে, তাহলে সে যদি এখান থেকে 8 হয়, মানে এই বোঝানোর পরে 8 হয়, তাহলে সে 7 থেকে 7.5 8 মানে 2 স্টেপ আপ হয়েছে, বা 2 স্টেপ আপ কনফিডেন্স পেয়েছে অ্যাটলিস্ট। কেউ যদি 5.5 হয়ে থাকে, তাহলে সে যদি 2 স্টেপ আপ হয় তাহলে সে হবে 6.5। তাহলে এখন এটা তুলনা করলে হবে না যে আরেকজন তো 8 মানে 8 স্ট্যান্ডার্ডে মোটামুটি কনফিডেন্স পেয়ে গেল, আমি তো 6.5 পাই, মানে 6.5 স্ট্যান্ডার্ডে পাইলাম। এখন আপনি যেখানে ছিলেন তার থেকে আপনি 2 স্টেপ এগিয়েছেন। যিনি ভালো বুঝলেন এখন, তিনিও 2 স্টেপই এগিয়েছেন। তো কাজে নিজের স্ট্যান্ডার্ড থেকে আপনি আগালেন কিনা এইটা শুধু জাজ করবেন, ঠিক আছে? অর্থাৎ 2-3টা যদি আপনি এই বোঝানোর পরেও না বুঝেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে? অর্থাৎ নিজের অবস্থান থেকে কনফিডেন্স লেভেলটা আপ হওয়া এবং পারফরমেন্সটা আপ হওয়াই ম্যাটার করে। কারণ সবাই তো আর এক স্কোর পাবেন না। আমার কাছে শিখে সবাই কি এক স্কোর পাবেন? সবাই তো এক স্কোর পাবেন না অবশ্যই। তো এই কথাগুলো বলা খুব জরুরি, সো দ্যাট আপনি আপনার মতো করে আপনি কাজ করতে পারেন কনফিডেন্স লেভেল নিয়ে। আচ্ছা, এখন 33-এর পরে কিন্তু সাথে সাথেই ডাইরেকশনের পরে খুশি না হয়ে গিয়ে একটা উত্তর পাওয়ার পরে খুশি হওয়া যাবে না। এত খুশি হয়ে যায় যে পরেরটা অ্যান্টিসিপেশন নিতে ভুলে যায়। এটাও কিন্তু একটা সতর্কবার্তা। কাজে 34 যেহেতু ক্লোজ, কাজে 33 ডাইরেকশন কোনো মতে লিখে 34-এর অ্যান্টিসিপেশনটা কুইক নিয়ে নিতে হবে। যে স্যান্ড, মুভমেন্ট অফ স্যান্ড এটসেট্রা অন দি ড্যাশ অফ দি ওশন, তাহলে ওশনের নিচের কোনো অংশ, কারণ স্যান্ড তো নিচের দিকেই থাকে। অন দা, তার মানে এটা মানে এটা যে অন দা কিসে হয়? অন দ্য ফ্লোর, অন দ্য টেবিল, অন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, যেমন অন দ্য বেড অফ দ্য ওশন হতে পারে, অন দ্য ফ্লোর অফ দ্য ওশন হতে পারে, অন দ্য গ্রাউন্ড অফ দ্য ওশন হতে পারে, অন দ্য গ্রাউন্ড লেভেল হতো যদি কিনা 2 ওয়ার্ডস হতো। তো তাহলে এই জাতীয় একটা শব্দ আমরা খুঁজছি। একটু আগে থেকে দিচ্ছি আবার। Hi everyone, it's Chris from IELTS Daily, and I have some exciting news about the IELTS Daily app. And in my last job, I had to manage the diary. What's wrong? You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. একটু ওয়েট করুন। Producing enough energy to meet our needs has become wave energy. Numerous device systems using a reservoir or offshore systems.
But the problem with ocean waves is that they're erratic. With the wind. এখন যদি প্রশ্ন করি মনের ভিতর কি আছে, যদি মনের ভিতরে কিছু না থাকে, যদি ওটা খালি শুনতেছেন, তাহলে আবার পুরানা খাসিলতে ফেরত গেছেন। হ্যাঁ, জিনিসগুলো বলে দিয়েছি আমি, বাট এটা প্র্যাকটিসে আনতে হবে। মনের ভিতরে থাকতে হবে ওশনের নিচের কোনো অংশের নাম, ওশনের নিচের কোনো অংশের নাম। Making them travel in every direction. This adds to the difficulty of creating efficient technology. Ideally, all the waves would travel smoothly and regularly along the same straight line. Sand as well, sand. Another drawback is that sand and other sediment on the ocean floor might be stopped from flowing north. On the ocean floor. আচ্ছা, এইটা যারা বুঝতে পারেনি, এটা উচ্চারণের জন্য বুঝতে পারেনি, কারণ না লাস্টের আরটা উচ্চারিত হয় না, এই জন্য অন দ্য ওশান ফ্লোর অন দ্য ওশান ফ্লোর। আচ্ছা, ধরেন এটা যারা বুঝছি ফাইন, ধরেন এটা যারা বুঝি নাই, ধরে নেন যে আপনার এটা গেছে, সমস্যা নাই, তাও 10টার ভিতরে 8-9টা হোক। এটা প্রোনাউন্সিয়েশনের জন্য। এটা আমি প্রোনাউন্সিয়েশনের ক্লাস যখন করাবো স্পিকিং এ, তখন আপনার এটা লিসেনিং এর জন্য কাজে লাগবে। স্পিকিং এ আমি প্রোনাউন্সিয়েশনের ক্লাস করাবো, ঠিক আছে? আমি প্র্যাকটিস করাবো আপনাদেরকে দিয়ে, রুল গুলো বলবো, প্লাস হচ্ছে গিয়ে এটা লিসেনিং এর জন্য তখন আবার কাজে লাগবে। এখন আসবে হচ্ছে গিয়ে টাইডাল এনার্জি না বলা পর্যন্ত আমার লিসেনিং হবে না বা মনোযোগ হবে না। আচ্ছা, মনের ভিতরে কি থাকবে? টাইডাল এনার্জি হলো সাইনপোস্ট ওয়ার্ড, এবং অ্যান্টিসিপেশন কি? টাইড এবং ওয়েভের ভিতরে তুলনাকারী একটা এডজেক্টিভ। টাইডাল এনার্জি এবং টাইড এবং ওয়েভের ভিতরে একটা কোয়ালিফাইং বা কম্পারেটিভ এডজেক্টিভ, কম্পারেটিভ এডজেক্টিভ। সো গেট সেট, টাইডাল এনার্জি এন্ড কম্পারেটিভ এডজেক্টিভ, এই দুইটা শব্দ মনের ভিতরে থাকবে। টাইডাল এনার্জি, তারপরে নেব কম্পারেটিভ এডজেক্টিভ। Normally, which can lead to environmental problems. The second category of marine energy that I'll mention is tidal energy. Tidal energy gone. এখন আনবো কম্পারেটিভ এডজেক্টিভ দুইটার ভেতরে, আর কিচ্ছু লাগবে না। One major advantage of using the tide rather than waves as a source of energy is that it's predictable. We know the exact. So the adjective is, adjectiveটা কি? Predictable. একদম স্পষ্ট শোনা গেছে, predictable, that it's predictable. এখন খেয়াল করে দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, এইখানে যেভাবে লেখা থাকে, মানে প্রশ্নে যেভাবে লেখা থাকে, স্পিচে কিন্তু ওইভাবে বলে না। কাজে যদি অ্যান্টিসিপেশন আপনি যদি না করেন এইভাবে যে আই এম লুকিং ফর এ কোয়ালিফাইং এডজেক্টিভ, এই প্রেডিক্টেবল উত্তরটা পাওয়া টাফ হয়ে যাবে। কারণ বলছে যে ওয়ান পয়েন্ট ইজ, পয়েন্ট না বলুক, মানে ব্যাপারটা এভাবে বলছে ওয়ান পয়েন্ট ইজ দে আর প্রেডিক্টেবল, তারপরে হয়তো কম্পেয়ার করে বলবে। কিন্তু আপনি যখন এইভাবে আক্রমণ নিয়ে করে বসে থাকেন, অ্যান্টিসিপেশন ইজ এন অ্যাটাকিং অন দি কোয়েশ্চেন, অ্যান্টিসিপেশন ইজ এন অ্যাটাক অন দি কোয়েশ্চেন। আপনি খাপ পেতে বসে আছেন, কম্পারেটিভ এডজেক্টিভ কই, প্রেডিক্টেবল পাইতে লিখে ফেলছেন, আর বাকি টোটাল সেন্টেন্সের মিনিং এর গুলি মারি। বুঝতে পারছেন না বিষয়টা এখন? কাজেই মূল স্কিলটা কোথায়? লিসেনিং এর সেন্টেন্স বোঝা নাকি প্রপার অ্যান্টিসিপেশন? বলেন এখন আমাকে। যে প্রপার অ্যান্টিসিপেশন করতে পারবে তার কাছে উত্তর কানে এসে বাড়ি খাবে, আর যে অ্যান্টিসিপেশন করতে পারবে না সে উত্তরের পিছে হাতড়ায় মরবে, উত্তর দৌড়ায় পালাবে। আর প্রপার অ্যান্টিসিপেশন করতে পারলে উত্তর এসে কানে বাড়ি দিবে, এই যে আমি উত্তর, টেক মি, আমাকে নাও। তাহলে এই ফাঁকে বলে দেই, লিসেনিং এর এই সেকশন 4 এবং সেকশন 1 এর গ্যাপ ফিল টাস্কের জন্য মূল প্র্যাকটিস কি জানেন? মূল প্র্যাকটিস হলো ড্রাই প্র্যাকটিস। আমাদের ইউনিফর্ম সার্ভিসে, পুলিশ, আর্মি, এগুলাতে কি করে জানেন? প্রথমে আপনার খালি ওই যে মানে লাইভ বুলেট, লাইভ অস্ত্র এগুলি দেয় না, কাঠের তৈরি খেলনার মতো দেয় পজিশন শেখানোর জন্য। কারণ আমরা অস্ত্রই হ্যান্ডেল করতে পারি না, কখন কোন দিকে গুলি লাগে ঠিক নাই। এই জন্য ওইটার বলে ড্রাই প্র্যাকটিস। মানে টোটাল প্র্যাকটিস ছাড়া আগে একটা ড্রাই প্র্যাকটিস, মানে মানে কি বলে এটাকে আপনার, মানে নমুনা প্র্যাকটিস, অরিজিনাল ছাড়া। তাহলে ড্রাই প্র্যাকটিস কি হবে? ড্রাই প্র্যাকটিস হবে আপনাদের কি জানেন? লিসেনিং টেপ ছাড়া সেকশন 4 অ্যান্টিসিপেট করা। কোন মানে লিসেনিং গুলি মারেন, যেহেতু লিসেনিং এর মোর দেন 50%, মানে এই গ্যাপ ফিল টাস্কের লিসেনিং এর মানে 50%ই হলো গ্যাপ ফিল টাস্ক অলমোস্ট।
তাহলে এই 50% এই 20টা প্রশ্নের বেশিরভাগই হচ্ছে অ্যান্টিসিপেশন, আসলে লিসেনিং বোঝার চাইতে, মানে উত্তর বুঝতে গেলে। তাহলে সব সেকশন 1 সেকশন 4 অ্যান্টিসিপেট করবেন, যে প্রথমে সময় নিয়ে অ্যান্টিসিপেট করবেন, কত ডিপ অ্যান্টিসিপেশন করতে পারেন আপনি, পার্টস অফ স্পিচ, মিনিং টাইপ। তারপরে হচ্ছে গিয়ে অ্যান্টিসিপেশন দ্রুত করবেন, লিসেনিং এই যাবেন না, কোনো টেপেই শোনা যাবেন না। তারপরে কত দ্রুত অ্যান্টিসিপেট করতে পারেন। এখন বুঝছেন প্রথমে কেন বলছিলাম যে সময় কিভাবে পাওয়া যাবে? যখন আপনি কুইক অ্যান্টিসিপেশন হয়ে যাবে, যেমন আমি এই 10টা প্রশ্নের অ্যান্টিসিপেশন আমি আপনার 30 সেকেন্ডস চেয়ে কম সময় করতে পারি, ডিপ অ্যান্টিসিপেশন। তাহলে আপনার এত দরকার নাই, আপনি একটু আগান, আপনি আগে ড্রাই অ্যান্টিসিপেশন প্র্যাকটিস করেন, যাতে করে দেখা মাত্রই আপনার একটা কিছু মনে হয়, যাতে গুতাগুতি না করতে হয় অ্যান্টিসিপেশন নিয়ে। গুতাগুতি করলে তো সময় লাগবেই। তারপরে আপনাকে যখন এই সেকশনের শুরুতে আপনাকে 30 সেকেন্ডস কথা বলবে, নাও সেকশন 4, নাও লুক অন টু কোয়েশ্চেন 31 to 40, হ্যাঁ, তারপরে মানে এরকম কথাটা বলে 30 সেকেন্ড দিয়ে দিবে। তারপরে আবার কি বলবে, তারপরে আবার হচ্ছে গিয়ে ওই প্রথম প্রশ্নের যে উত্তর চলে আসবে তা তো না, তারপরে আবার মানে ইন্ট্রোডাক্টরি কথা বলবে। তাহলে সব মিলে আপনি 40 to 45 সেকেন্ডস পাবেন। 45 সেকেন্ডসের ভিতরে বা 40 সেকেন্ডসের ভিতরে 10টা প্রশ্ন এই সেকশন 4 এর অ্যান্টিসিপেট করার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার ওই টোটাল ইংরেজি বুঝে আর লিসেনিং করা লাগবে না। ক্লিয়ার স্যার? বুঝাইতে পারছি? ট্রাই প্র্যাকটিস। আমি যেমন এরকম ভাবে অ্যান্টিসিপেট করছি, দেখেন মুভমেন্ট অফ স্যান্ড আবার মুভ করে কেমনে, আবার বলছে ওশান। তাহলে ওশানের ভিতরে স্যান্ড মুভমেন্ট করে একমাত্র স্রোতের মাধ্যমে নিচ দিয়া, তাহলে ওশানের নিচের কোনো অংশ। এরকম ডিপ অ্যান্টিসিপেশন আস্তে আস্তে আপনার হয়ে যাবে। প্রথমে একটু হালকা অ্যান্টিসিপেশনই করা শুরু করেন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের কথাবার্তা চলে। তাহলে প্রেডিক্টেবল। এখন দেখি লেগুন এবং ওয়েলস এই দুইটা শব্দ আসার আগ পর্যন্ত 36 আসবে না। লেগুন এবং ওয়েলস এই দুইটা শব্দ আসার আগ পর্যন্ত 36 আসবে না। লেগুন এবং ওয়েলস শোনার পরে কোন অ্যান্টিসিপেশনটা নেব? উইল বি ক্রিয়েটেড ইন এ ড্যাশ অ্যাট সোয়ানসি। তাহলে সোয়ানসিতে আবার তার ভেতরে একটা জিনিস আছে ইন, তাহলে সোয়ানসির ভেতরেরই আরেকটা, মানে সোয়ানসির যদি একটা ওয়াটার বডি হয় তাহলে আরেকটা ছোট ওয়াটার বডি, যে ইন অ্যাট, একটা প্লেসের ভিতরে আরেকটা হলে কি ইন অ্যাট হয় না? আমরা ছোট থাকতে শিখছি। তাহলে বড় প্লেসে হয়, সরি মানে না, ইন এ ড্যাশ অ্যাট সোয়ানসি। তাহলে অ্যাট সোয়ানসি, আচ্ছা ইন অ্যাট আপনাদের মনে আছে নাকি কোনো, যে ইন কখন হয় আর অ্যাট কখন হয়? মানে বড়টাতে ইন হয় নাকি ছোটটাতে ইন হয় বলেন তো? বড়টাতে ইন হয়, ইন ঢাকা অ্যাট মিরপুর। তাহলে আই এম লুকিং ফর এ, সোয়ানসি যেরকম আই এম লুকিং ফর এ বিগার জলাশয়, আই এম লুকিং ফর দি নেম অফ এ বিগার জলাশয় অর টাইপ অফ এ বিগার জলাশয়। এই ধরনের অ্যান্টিসিপেশন করতে পারলে তখন আপনি ইয়ে হতে পারবেন। কারণ আমি তো আর এটা ওয়ার্ডটা প্রডিউস করতেছি না, কিন্তু বুঝছি ইন এ ড্যাশ অ্যাট সোয়ানসি। তাহলে এই যে ইন এর পরে যা হবে তার ভেতরে আবার স্পেসিফিক জায়গা সোয়ানসি। তাহলে এখন স্থলের ভিতরে তো আর সোয়ানসি হবে না, আরো বড় একটা কিছুর ভিতরে সোয়ানসি হবে। তারপরে 16 টারবাইনের কথা আসবে, এগুলো মাঝখানের গুলো ফলো করতে পারি যে সিরিয়াল ঠিক আছে কিনা। তারপরে আসবে ইলেকট্রিসিটি, তারপরে আসবে গেট, পাইপ, এই জাতীয় শব্দ। ঠিক আছে, তো 37 পর্যন্ত দেখি লেগুন এবং ওয়েলস, এবং আরেকটা হচ্ছে ওয়াটার বডি। Exact times of high and low tides for years to come. Lagoon and wells. For tidal energy to be effective, the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. এখন আমরা যদি সাইনপোস্ট ওয়ার্ড না ধরি তাহলে তখন কি হয়? উই গেট লস্ট, উই বিকাম লস্ট। কি ব্যাপার 36 কই, ওরা কি কয়, কোনো নমুনা তো দেখি না। এখন আপনি রিল্যাক্স, লেগুন ওয়েলস আসে নাই, কাজেই 36 নিয়ে 36 এর অ্যান্টিসিপেশনও এখনো মনের ভিতরে নেওয়ার দরকার নাই। লেগুন ওয়েলস আসলেই আরেকটা এই ধরনের ওয়াটার বডির শব্দ খুঁজবো। But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This Wales, এখন তাহলে আরেকটা এই ধরনের সিটি, মানে সি হোক, তারপরে হচ্ছে কি আপনার মানে মহাসাগর হোক, উপসাগর হোক, গালফ হোক, বে হোক, ঠিক আছে, ওশেন হোক, এই জাতীয় শব্দ খুঁজবো। Be an area of water within a bay at Swansea.
উইদিন এ বে এট সোয়ানসি, তাহলে বে হলো উপসাগর, সো উইদিন এ বে। এখন কিন্তু কানে ঠিকই বাজে, ওই যে আমি বললাম না, অ্যান্টিসিপেশন ঠিক হলে উত্তরে সে কানে বাড়ি মারবে। পাখি দুই রকম ভাবে ধরে, একটা হলো গিয়ে পাখির পিছনে আপনি ট্রাই করে ধরতেছেন, অনেক সময় আসে না পাখি হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে পায়ের উপরে পড়লো, পাখি এসে ধাক্কা খেয়েছে আপনার কাছে, তাহলে এই উত্তরকে পায়ের উপরে এসে পড়াইতে হবে থ্রু প্রপার অ্যান্টিসিপেশন। প্রপার অ্যান্টিসিপেশন হলে উত্তর গায়ে এসে বাড়ি খাবে, একদম বিশিওর কানে এসে বাজবে। কারণ ওই যে যেই জাতীয় শব্দ, এটা তো আপনি আগেই ধরে রাখছেন, অনেকগুলো শব্দ থেকে আপনি খাপ করে ওইটারে তখন ধরতে পারবেন, বা সে নিজে এসে কানে বাড়ি দিবে। আচ্ছা, তাহলে বে অ্যাট সোয়ানসি। এখন আমরা ফলো করব মাঝখানের দুইটা আমরা সাইনপোস্ট ওয়ার্ড মানে নিতে পারি, যেমন 16 টারবাইন্স। এখন যে ব্রেক ওয়াটার এগুলো কেন নিলাম না, কারণ 16 তো 16ই থাকবে। সাইনপোস্ট ওয়ার্ড নিতে হয় যেগুলো আনচেঞ্জ থাকবে, যেমন 16 তো 16, এটাকে তার অন্য ভাবে বলবে না। ইলেকট্রিসিটি কমন ওয়ার্ড, কাজে 16 টারবাইন্স, ইলেকট্রিসিটি, এই দুটো সাইনপোস্ট ওয়ার্ডে বুঝবো যে আমরা মানে ফলো করতে পারছি, কিন্তু ওই দুটার এত মিনিং বোঝার দরকার নাই। ইলেকট্রিসিটির পরেই খালি চিন্তা করব কি দিয়ে পানি বের হয়, কি দিয়ে সংরক্ষিত পানি বের হয়। সো 16 টারবাইন এবং ইলেকট্রিসিটি পর্যন্ত খালি আমরা একটু একটু মানে মার্কার রাখবো আর কি। ইলেকট্রিসিটির পরেই চলে যাব যে কি দিয়ে পানিটা বের হয়। Sheltered by a U-shaped breakwater or dam built out from the coast. The breakwater will contain 16 hydro turbines, and as the tide rises, water rushes through the breakwater, activating the turbines. দেখেন, এখন এর মাঝখানের কোনো কিছু বোঝার চেষ্টা করার আপনার দরকার নাই, আপনি খালি দেখবেন ইলেকট্রিসিটি আসতেছে কিনা, কারণ তার পরের আইডিয়াটা হবে ওইটা। 37-এর উত্তর হবে ইলেকট্রিসিটির পরের আইডিয়া। এর মাঝখানে এত বোঝাবুঝির কোনো দরকার নাই। Which turn a generator to produce electricity. Then, for 3 hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon than in the open sea. Then, in order to release the stored water, gates in the breakwater are opened. So, এই যে মাঝখানে একটু বেশি কথা আসছিল, কিন্তু কেন আমরা ধরতে পারি নাই, কারণ স্টোরড ওয়াটার, যে সংরক্ষিত পানি তো আসতে হবে। হ্যাঁ, ওই যে কাছাকাছি জিনিসটা আসতে হবে, আগে বলছিলাম। তাহলে gates are open. In order to release the water, gates are open. Gates are open. এখন দেখেন, বাকি কথা না বুঝলেও gates এইটুকু বুঝলেই যথেষ্ট, কারণ আপনি তার ক্লু নিয়ে বসে আছেন। এখন 38, 39, 40 আমরা একবারে করব। যেমন যে নো বলছিলাম, নো এটা শুধু এই 38 নাম্বার প্রশ্নের জন্য না, টোটাল লিসেনিং এবং রিডিং এর জন্য এগুলো প্রায় লাগবে। নো এর বদলে ল্যাক হতে পারে, উইদাউট হতে পারে, ঠিক আছে। তারপরে আপনার মানে যে কোনো কিছু মানে নেগেটিভ ওয়ার্ড হতে পারে নো এর পরিবর্তে যে কোনো, তাহলে কি দরকার নাই, যার ফলে সুবিধা হয়। এটা একটা নেগেটিভ মানে যে নো ড্যাশ, তাহলে নো নেগেটিভ মানে পজিটিভ, তাহলে নেগেটিভ বা এক্সপেন্সিভ এই ধরনের কিছু দরকার নাই। আর এটা হচ্ছে কিছু সংখ্যক কি তৈরি করে, মানে নিউ ওয়ার্ড। আর এটাও এফেক্টিং এর যদি আপনি সিনোনিমটা বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন তার পরের ওয়ার্ডটা কি। তাহলে সুবিধা, সুবিধা এবং ওয়েদার, এই যেগুলো চেঞ্জ হয় না, দেখেন সাইনপোস্ট ওয়ার্ড হবে আনচেঞ্জেবল ওয়ার্ডস। সুবিধা এবং ওয়েদার, সুবিধা আবার বেনিফিটস বলতে পারে, বাট ওয়েদারই থাকবে। ওয়েদারের পরেই মানে দেখবেন যে কি দরকার হয় না কাজ করার জন্য। It pours powerfully out of the lagoon, driving the turbines in the breakwater in the opposite direction, and again generating thousands of megawatts of electricity. As there are two low battery, please charge. Generate electricity 4 times a day, every day, for a total of around 14 hours in every 24. And enough আচ্ছা, ইয়েস নো লিখেন যে আমরা কি মানে সাইন পোস্টে আসছি, আমরা কি 38-এর ধারে কাছে আসছি? নো, ভেরি গুড। কারণ সুবিধা না বললে হবে না, ওয়েদার না বললে হবে না। কাজে এখন দেখেন, অ্যাটলিস্ট আমরা তাল হারা না। উই মে মিস আউট 1 or 2 অ্যান্সার্স, বাট তাল হারা হয়ে যাব এটা হবে না। electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather.
The turbine Low battery. Please charge. won't create any greenhouse gas emissions, and very little maintenance is needed. It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that আচ্ছা এখন দেখেন কি একটা শয়তানি করতেছে। 38 এখনো 38 ধারে কাছেই আসে না। তো এরকম কি করতে পারে, এক্সট্রা কথা এখানে যা আছে তার থেকেও এক্সট্রা কথা বলতে পারে। ওই 37 ইলেকট্রিসিটি এখনো চলতেছে গেটের মাধ্যমে, যে ওই যে পানি ছেড়ে ড্যাম ট্যাম ওগুলো দিয়ে। তাহলে এটা আমাদের পেশেন্স টেস্ট করে, অর্থাৎ আমাদের ধৈর্য টেস্ট করে, এবং আমরা যে সাইনপোস্ট ওয়ার্ড কই আছি এগুলা বুঝি কিনা সেটা টেস্ট করে। manufacturing the components would create more than 2,000 jobs, a big boost to the local economy. Total of around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it does Low battery. Please charge. operate. Sorry, একটু মিস হয়ে গেছে যে ইয়ার জন্য। As there are 2 high tides a day, this lagoon scheme would generate electricity 4 times a day, every day, for a total of around 14 hours in every 24, and enough electricity. Low battery. Please charge. ব্যাটারির জন্য একটু সমস্যা করতেছে। পাওয়ার অফ হয়ে গেছে, কি এটা পাওয়ার অফ হয়ে গেছে? আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা ওই জায়গাটা এখন আমি পড়ে শোনাচ্ছি, যে আমার ব্লুটুথ স্পিকারটা ইয়ে হয়ে গেছে, পাওয়ার অফ হয়ে গেছে। আমি পড়ে শোনাচ্ছি টেপ স্ক্রিপ্ট থেকে, টেস্ট 1 সেকশন 4। এটা কত নাম্বার ছিল? 37 38 না? আচ্ছা হ্যাঁ, এখান থেকে ফলো করবেন সবাই। হ্যাঁ, ওই টেপের বদলে আমি পড়ে শোনাচ্ছি, কারণ আমরা মোটামুটি বুঝে গেছি এখন। এই যে 37 পর থেকে, হ্যাঁ 37 পর থেকে হচ্ছে this system has quite a lot in its favor, unlike solar and wind energy. Is a quite a favor. A favor holo advantages. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. এখন যদি আপনি ফেভার না বুঝে থাকেন, যে স্যার এটা তো কঠিন হয়ে গেল ফেভার অ্যাডভান্টেজ বোঝা, আচ্ছা বুঝলাম না, কিন্তু ওই জন্য ওই ডাবল সাইন পোস্ট ওয়ার্ডস রাখছিলাম না আমরা, অ্যাডভান্টেজেস এন্ড ওয়েদার। তাহলে আবার পড়ি দেখেন, তাহলে ওয়েদার পাওয়ার সাথে সাথে তারপরে দেখবেন যে কি দরকার নাই আমাকে বলবেন, সবাই চ্যাটে বলবেন। This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. The turbines are operated without the need for fuel, so it doesn't create any greenhouse gas emissions. বলেন কি? হ্যাঁ, আমরা যেটাকে ফুয়েল বলি, এটা লিসেনিং এর জন্য ঠিক করে নেন, এটা স্পিকিং এর জন্য ঠিক করে নেন। সবাই আমার সাথে মনে মনে উচ্চারণ করবেন, মনে মনে না, যার যার ঘরে বসে জোরে উচ্চারণ করেন। ফিউয়েল, fuel, not fuel, fuel, F-U-U, fuel. লিসেনিং এ যদি কখনো এরকম ফিউয়েল বলে তাহলে বুঝবেন এটা আমরা যারা ফুয়েল বলি, আসলে ফুয়েল না। আমরা স্পিকিং এও এখন থেকে ফিউয়েল বলবো, ফিউয়েল, এবং শুনবো এই ফিউয়েল। আচ্ছা এখন বলবেন 39টা বলবেন আমাকে। নিউ ওয়ার্ড কি আসে, যে কি ক্রিয়েট করবে। It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 jobs, a big boost to the local economy. তাহলে এই যে more than 2,000, এইটা কার সিনোনিম? এটা হচ্ছে a number of এর সিনোনিম। a number of এর পরিবর্তে একটা সংখ্যাই বলে দিছে। So therefore the answer is job. এখন 40টা আমি ইচ্ছা করে দ্রুত পড়বো, আমাকে বলবেন, আমাকে দুইটা উত্তর দিবেন আপনারা 40 জন্য। দুইটা উত্তর দিবেন, একটা হচ্ছে এফেক্টিং এর সিনোনিম কি, একটা হচ্ছে এফেক্টিং এর সিনোনিম কি, আর একটা হচ্ছে 40 উত্তর কি। এফেক্টিভ এর সিনোনিম কি আর 40 উত্তর কি?
On the other hand, there are fears that legumes might harm both fish and birds, for example, by disturbing migration patterns and causing a buildup of silt affecting local ecosystem. আমাকে বলেন affecting এর synonym কি বলেছি? Very good, disturbing. তাহলে উত্তর হলো মাইগ্রেশন। ইকোসিস্টেম না কেন? কারণ হচ্ছে by disturbing migration patterns and causing a buildup of silt. খেয়াল করেন আমি and এটা শিখাইছিলাম যে and দিয়ে যে দুইটা সংযুক্ত বলেছে disturbing migration patterns and silt, তাহলে and দিয়ে silt যুক্ত, আর affecting ecosystem আসছে হচ্ছে গিয়ে লাস্টে, কাজেই ইকোসিস্টেম না। এখন যদি বলেন স্যার এটা তো কঠিন, তাইলে আরেকটা জিনিস শিখাই দেই, সহজ করে দেই। যখন খেয়াল করে দেখেন এফেক্টিং এর একটা সিনোনিম ছিল ডিস্টার্বিং, তার সাথে ছিল উত্তর, আর এইখানে নাই যেটা এফেক্টিং ইকোসিস্টেম, এই এফেক্টিং এর সাথে যাতে ভুল করেন ওই জন্য এফেক্টিং এর ইকোসিস্টেম দিছে। তার মানে সোজা কথা, যাদের সিনোনিম হয় তারা যদি আবার বলি, যাদের সিনোনিম হয় প্রশ্নে, তারা যদি হুবহু স্পিচে বা টেইপে উচ্চারিত হয় তাহলে তার সাথে উত্তর নয়, শুধু 40-এর জন্য না, এন্টায়ার লিসেনিং এ যাদের সিনোনিম হয় তার সাথে, মানে সেই সিনোনিম যাদের সিনোনিম হয় কিন্তু সরাসরি সিনোনিম না হয়ে সরাসরি বলে দিছে, যেমন এফেক্টিং ইকোসিস্টেম, তাহলে এফেক্টিং যেহেতু এখানে আছে আর ওইখানে আছে, ইকোসিস্টেম উত্তর না, যেহেতু এফেক্টিং এর সিনোনিম ডিস্টার্বিং, ওইটার সাথে যেটা উত্তর ছিল ওইটাই উত্তর। বুঝাইতে পারছে কিনা? এই সিনোনিম ট্র্যাপ লিসেনিং এবং রিডিং এ অনবরত চলতে থাকবে। হুবহু যেমন ওয়েদারই থাকবে হুবহু, কারণ ওয়েদারের সিনোনিম হয় না, কমন নাউন্সের জেনারেলি সিনোনিম হয় না। তাহলে লাস্ট একটা বললাম যে যদি হুবহু শব্দ হয় যেটা সিনোনিম হওয়ার কথা ছিল তাহলে সেটি উত্তর হয় না। ট্রান্সক্রিপ্ট হচ্ছে On the other hand, there are fears that legumes might harm both fish and birds, for example, by disturbing migration patterns and causing a buildup of silt affecting local ecosystems. খেয়াল করে দেখেন কিভাবে লাস্টেরটা তো হচ্ছে কি একদম লাস্ট, এর জন্য যাতে 9 না পায় বা 9 পাওয়ায় সমস্যা হয়, 8.5 পাওয়ায় সমস্যা হয়, ওই জন্য লাস্টেরটা একটু বেশি ট্র্যাপ দিচ্ছে আর কি লাস্টেরটা, ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে তাও এই ট্র্যাপটা বুঝবো? যেহেতু এফেক্টিং এবং ডিস্টার্বিং হয়ে গেছে কাজে মাইগ্রেশনই হইল উত্তর, কিন্তু যেহেতু এফেক্টিং লোকাল ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের কথা নাই এখানে, ঠিক আছে? তো তাহলে ওইটা হচ্ছে এক্সট্রা, যে বললাম না যে এইখানে নাই, এরকম এক্সট্রা কথাও বলবে প্রাসঙ্গিক ভাবে। ঠিক আছে, মোটামুটি আশা করি বোঝা গেছে। তো এখন আপনারা ড্রাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কি ড্রাই প্র্যাকটিস করবেন? সেকশন 1 এন্ড সেকশন 4 কেমব্রিজের অন্য বইগুলো থেকে 10, 11, 12 এগুলো থেকে সেকশন 1, সেকশন 4 ড্রাই প্র্যাকটিস করবেন। ড্রাই প্র্যাকটিস করে কি করবেন? ড্রাই প্র্যাকটিস করে পেছনে যে উত্তর আছে উত্তরগুলা চেক করবেন। দেখবেন যে ড্রাই প্র্যাকটিস করলে তো আপনি তো আর উত্তরটা হুবহু বলতে পারবেন না, কিন্তু দেখবেন যে আপনার অ্যান্টিসিপেশনের সাথে মিলে কিনা। তারপরে অ্যান্টিসিপেশন হয়ে গেলে সেকশন 1, 4 আপনি কি করবেন? লিসেনিং টেপ ধরে করবেন।